প্রাক্তন মিরাতুলনিহা পর্ব 1। স্বামীর ফোনে প্রাক্তনের ছবি দেখে কি প্রতিক্রিয়া দেখাবে তা বুঝে উঠতে পারছে না অর্পণা। সে হতবাক হয়ে ফোনটি নামিয়ে রাখে। সোফার এক কোণে নিথর বসে থাকে। মনের অলিন্দে নানা প্রশ্নের ঢেউ আছড়ে পড়ছে। তবে কি সৌরভের সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে তার, নাকি শুধুই অতীতের এক ক্ষীণ স্মৃতি? ঠিক তখনই কানে আসে নোনা সালমার আওয়াজ। অর্পণা, চা বসাবে না আজকে? অর্পণার ইচ্ছে হচ্ছে না এখনই রান্নাঘরে যেতে, কিন্তু ননসের ডাক পড়ায় ইচ্ছে থাকা না সত্ত্বেও পা বাড়ালো রান্নাঘরের দিকে। চুলায় চায়ের পানি বসালো। পরিমাণ মতন চা পাতা তো দিল ঠিকই, কিন্তু ধ্যান চা বানানোতে নেই। পানি ফুটে চুলায় পড়ছে, অর্পণার সেদিকে কোনো খেয়াল নেই। তার মস্তিষ্কে কেবল ঘুরছে সৌরভের ফোনে দেখা তার প্রাক্তনের ছবি। কি হলো? শরীর পুড়ে যাবে তো। সরো সরো। সৌরভের কথায় অর্পণার হুঁশ ফিরে। ততক্ষণে সৌরভ চুলা বন্ধ করে দিয়েছে। অর্পণা সৌরভের দিকে তাকিয়ে বলে, আমি পারবো। কি জন্য এসেছ? এসেছিলাম এমনিই, ভাগ্যিস এসেছিলাম। না হলে তো আজ পড়েই যেতে। মন কোথায় আছে তোমার? অর্পণা কিছু বলল না সৌরভের কথায়। চুপ করে চা বানাতে লাগলো। চা বানানো শেষ হলে সৌরভের পাশ দিয়ে ড্রয়িং রুমে চলে গেল। সৌরভের কাছে অর্পণাকে কিছুটা অস্বাভাবিক লাগলেও সেদিকে মাথা না ঘামিয়ে নিজের কাজে চলে গেল। সালমা ভাইয়ের বউয়ের সাথে একসাথে বসল চা খেতে। আমার সাথে বের হবে একটু? কোথায়, আপা? এই তো, ভাবছি একটু ঘুরে আসি। যাবে নাকি? অর্পণার ইচ্ছে হলো না যেতে। এমন নয় যে সে বাহিরে যেতে পছন্দ করে না, বরং ঘোরাফেরাই বেশ পছন্দ করে। কিছু হয়েছে নাকি? না, আপা, আপনিই যান। অর্পণা উঠে গেল। সালমা একাই বসে বসে চা খেতে লাগল। রাত্রিবেলা বিছানা গুছিয়ে এক পাশে চুপচাপ শুয়ে আছে অর্পণা। সৌরভ এখনো রুমে আসেনি। সৌরভের প্রতিদিনের রুটিন ভাত খেয়ে একটু হাঁটাহাঁটি করা। কখনোই খাওয়ার সঙ্গে সঙ্গে সে রুমে আসে না। অর্পণা অপেক্ষা করত সৌরভ আসার। তারপর বিছানা করত। আজকে ইচ্ছে করেই শুয়ে আছে। পারিবারিকভাবে বিয়ে হয় সৌরভ আর অর্পণার। শ্বশুর শাশুড়ি গ্রামে থাকেন, স্বামীর চাকরিসূত্রে অর্পণা শহরে এসেছে। সম্বন্ধ পাকা করার সময় সৌরভের যে অতীতে একটি মেয়ের সাথে 5 বছর সম্পর্ক ছিল এবং সেটা যে সৌরভের পরিবার অবধি গেছিল বিয়ের কথোপকথনে, সে কথা অর্পণার অজানা নয়। এক কথায় বলতে গেলে সৌরভের যে সম্পর্ক ছিল সে মেয়ের সাথে বিয়ে ঠিক হবে, এমন সময়ই তাদের বিচ্ছেদ হয়ে যায়। তারপর সৌরভ কিছুটা ভেঙে পড়েছিল নাকি, সেজন্যই কয়েক মাসের ভেতর পরিবার থেকে সৌরভকে বিয়ের জন্য রাজি করাই। প্রথমে সৌরভ অবশ্য রাজি ছিল না, কিন্তু এক পর্যায়ে নিজে থেকেই নাকি রাজি হয়ে যায়। তারপরই ঘটা করে না হলেও বেশ ছোটখাটো আয়োজনে অর্পণার সাথে তার বিয়ে হয়ে যায়। আর বর্তমানে তাদের বিয়ের 6 মাস চলছে। এতদিন অবধি তো সব ঠিকই ছিল, কিন্তু আজকে সৌরভের ফোনে তার প্রাক্তনের ছবি দেখে অর্পণার মনে সন্দেহ সৃষ্টি হচ্ছে। মেয়েটার নাম নিপা। মেয়েটার ছবি আগে দেখেনি, কিন্তু সৌরভের সাথে কাপল ছবি দেখে যে কারোরই বুঝতে অসুবিধা হবে না এই সেই মেয়ে। সেই অনুমানের উপর ভিত্তি করেই অর্পণাও ধরে নিয়েছে এটাই নিপা। কানে পায়ের আওয়াজ আসতেই অর্পণা বুঝল রুমে সৌরভ এসেছে। স্বাভাবিকভাবেই আগের মতন অর্পণা শুয়ে রইল। সৌরভ এসে খাটে বসল, ফোন হাতে নিয়ে। কি ব্যাপার, আমাকে বাদ দিয়েই শুয়ে পড়েছ নাকি? অর্পণা ছোট্ট করে জবাব দিল। হুম, তুমিও শুয়ে পড়ো। একটু মুভি দেখব, তারপর ঘুমাবো। আচ্ছা। সৌরভ নিজের মতন মুভি দেখতে লাগল। অর্পণা দু চোখের পাতা বন্ধ করল ঘুমানোর জন্য। মিনিট 10 পর আবার চোখ খুলল। ঘুম কিছুতেই আসছে না। মনটা কেমন উসখুস করছে। ঠিক তখনই কিছু একটা মনে পড়তেই অর্পণা নিজের ফোনটা হাতে নিল। সৌরভ অর্পণাকে জেগে থাকতে দেখে প্রশ্ন করে, তুমি না ঘুমালে? তাহলে ফোন হাতে? ঘুম আসছে না। অর্পণার কথায় সৌরভ মুচকি হেসে নিজের ফোনটা রেখে দিয়ে অর্পণার পাশ ঘেঁষে শোয়। অর্পণার হাত দুটো ধরে নিজের দিকে ফিরিয়ে অর্পণার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আপনার যে আমাকে বাদে ঘুম আসে না, সে কথা আমার জানা আছে। না, তেমন না। হয়েছে হয়েছে। আর ভং ধরতে হবে না। কাছে আসো তো। অর্পণা হাসল।
সত্যিই তো এখন আর সৌরভের স্পর্শ বাদে তার ঘুমই আসে না। পরক্ষণেই মস্তিষ্কে সকালের দৃশ্য ভেসে উঠতেই বিরক্তিকর কণ্ঠে সৌরভকে বলে, গরম লাগছে, ছাড়ো তো। সৌরভের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল অর্পণা। সৌরভ হতভম্ব হয়ে বলে, ফ্যান চলছে, তাছাড়া হালকা ঠান্ডাও লাগছে। আর তুমি কিনা বলছো গরম লাগছে? হু, ছোট্ট করে জবাব দিয়ে অর্পণা ও পাশ ফিরে শোয়। সৌরভ অগত্যা আবারও মনোযোগী হয় ফোনের স্ক্রিনে। অর্পণার মাথায় কিছু একটা আসতেই সে নিজের ফোন থেকে সোশ্যাল মিডিয়ায় যায়। তারপর সার্চ বাটনে নিপা নাম সার্চ করতেই কতগুলো আইডি পায়। কিন্তু কোনটা সৌরভের প্রাক্তনের আইডি সেটা বুঝছে না। একটু স্ক্রুল করতেই সৌরভের আইডি থেকে একটা আইডির পোস্ট দেখে নিপা নামে মেনশন করা। পোস্টটা ছিল একটা রোমান্টিক উক্তির। ব্যাস অর্পণার আর বুঝতে এক সেকেন্ডও দেরি হলো না, এটাই সৌরভের প্রাক্তনের আইডি। অর্পণা সাথে সাথে সেই আইডিতে ঢুকতেই পিঠে সৌরভের স্পর্শ পেয়ে চমকে ওঠে। যার ফলে হাত থেকে ফোন পড়ে যায়। কি গো ভয় পেলে? অর্পণা ফোনটাকে অপর হাত দিয়ে বালিশের পাশে রাখল। সৌরভ সেটা দেখে অর্পণাকে শুধায়, ফোনে কি দেখছিলে এমন, যে আমি দেখব বলে লুকিয়ে ফেললে? অর্পণার মনে ভয় হলো। এত কষ্টে সৌরভের প্রাক্তনের আইডি খুঁজে পেয়েছে, এখন যদি সেটা সৌরভ দেখে ফেলে। ভয়ে আমতা আমতা করে বলল, কি যে বলো না তুমি। এমন কিছুই না। কিছু না হলে হলোই। কাছে আসো তো। ঘুমাবো এবার। অর্পণার ইচ্ছে হলো না ঘুমাতে। কিন্তু বারবার সৌরভকে ফিরিয়েও দেওয়া যায় না। চুপচাপ শুয়ে পড়ল ঠিকই, কিন্তু মনে সেই খচখচানি রয়েই গেছে। সকাল হতেই সৌরভ ঘুম থেকে উঠে অফিসে চলে যায়। অর্পণা সকালে যা করার করবে সে আশাতেই ঘুম গেল। সকাল হতেই ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে সব কাজ সেরে রুমে আসলো। সৌরভকে ডাকতে লাগল, উঠবে না? সৌরভ ঘুম ঘুম চোখে উত্তর দিল, আজকে অফিস ছুটি আছে। সৌরভের কথা শুনে অর্পণার মুখটা কেমন অন্ধকার হয়ে গেল। কিছু না বলে চুপচাপ চলে যেতে নিচ্ছিল, ঠিক তখনই সৌরভ অর্পণার হাত ধরে বসে। অর্পণা আটকে যায়। কি ব্যাপার বলো তো? আজকে ছুটি বললাম, একটু খুশিও হলে না? অর্পণার সোজাসাপটা জবাব, এতে খুশি হবার কি আছে? আমরা একসাথে সময় কাটাতে পারবো সেজন্য। ওহ। অর্পণার কথা এবার সৌরভের মনে রাগ হলো। কিছুটা রাগ নিয়েই বলে, কি হয়েছে? কালকে থেকে এমন ব্যবহার করছো কেন? সৌরভের প্রশ্নে অর্পণা শান্ত কণ্ঠে জবাব দেয়, কিছু না। বলেই অর্পণা চলে যেতে নিচ্ছিল তখনই দেখে সৌভ ওয়াশরুমে ঢুকেছে। সুযোগের সৎ ব্যবহার করল অর্পণা। সৌরভের ফোনটা হাতে নিয়ে ফোনটা চেক করে। ফোনের কন্টাক্ট লিস্টে যেতেই নিপা নামের একটা সেভ করা নাম্বার দেখে। ঠিক তখনই সৌরভ বেরিয়ে আসে। এত দ্রুত সৌরভকে দেখবে ভাবেনি অর্পণা। ভয়ে চোখ দুটো বড় বড় করে সৌরভের দিকে তাকাতেই সৌরভ বলে ওঠে, ফোন চেক করছো? অর্পণা কি উত্তর দিবে নিজেও বুঝছে না। তবে স্বামীর ফোনে বিয়ের পরও তার অতীতের ছবি দেখা, নাম্বার দেখা, কোনো মেয়েই মেনে নিতে পারবে না। অর্পণাও পারছে না। ভেতরে ভেতরে রাগে দুঃখে তার ইচ্ছে করছে এখনই সৌরভকে ছেড়ে চলে যাবে। পর্ব 2। তোমার ফোনে এমন কি আছে যে আমি ফোন ধরলে অসুবিধায় পড়ে যাবে? তোয়ালে দিয়ে চোখমুখ মুছতে মুছতে সৌরভ অর্পণার কথায় উত্তর দেয়, তুমি আমার স্ত্রী অর্পণা। তোমার জন্য আমি অসুবিধায় কেন পড়তে যাব? অর্পণা বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে সৌরভের দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করে, তাহলে ফোন ধরেছি, আর এরকম করছো কেন? অর্পণার কথায় সৌরভ কিছুটা বিরক্ত হয়েই বলল, উফফো বাবা, তুমি ফোন সারাদিনই রেখে দাও ঠিক আছে? সৌরভের কথাতে যেন অর্পণা মেঘ না চাইতেন বৃষ্টি পেয়ে গেল। উৎফুল্ল কণ্ঠে উত্তর দেয়, বলছো যখন রেখেই দিচ্ছি তোমার ফোন। রাখো গিয়ে, গুপ্তধন নেই আমার ফোনে। বলেই সৌরভ বারান্দায় গেল আধভেজা তোয়ালে শুকাতে দিতে গেল। অর্পণাকে আর পায় কে এবার? যদিও বিয়ের পর বেশ বহুবার সে সৌরভের ফোন ধরেছে, একসাথে দুজনের ছবি তুলেছে। কিন্তু এবারের মতন কখনো উদ্দেশ্য নিয়ে ফোন নেয়নি। অর্পণা খুশি হয়ে রান্নাঘরে গেল। গরম পানিতে আটা ঢেলে দুহাতে মেখে নিচ্ছে অর্পণা, বেশ মনোযোগ দিয়ে। দুপুরে মাংস দিয়ে রুটি খাবে সবাই, তাই তাড়াহুড়ো করছে।
কিন্তু আটা মাখতে মাখতে একটা জিনিসই বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে, সৌরভের প্রাক্তন। বিয়ের এতগুলো মাসে কখনো এমনটা মনে হয়নি। তাহলে আজ কেন এই অস্বস্তি? কেন মনে হচ্ছে এসব? কেন নিপা নামটাতে তার এত আগ্রহ? যতক্ষণ না সৌরভের ফোনটা চেক করবে ভালো মতন ততক্ষণ অবধি শান্তি পাবে না। মনের অস্থিরতা চাপা দিতে কাজের গতি বাড়িয়ে দিল। কিন্তু মাথায় যখন এত কিছু চলতে থাকে, তখন হাতের কাজ কি আর ঠিকমতো হয়? রুটিগুলো গোল হওয়ার বদলে আজ বিচিত্র সব আকৃতি নিচ্ছে। বিরক্তিতে ভ্রু কুঁচকে তাকালো সেগুলোর দিকে। রাগ হলো ভীষণ। এরপর হঠাৎ করেই রুটিটাকে হাতে তুলে নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিল। দ্রুত কদম ফেলে প্রস্থান নিল। রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে সালমাকে ডাক দিল। আপা, আজকে তুমি রুটি বানিয়ে দাও তো। সালমা তাকিয়ে দেখল, আটা মাখা হাতি বলে দিচ্ছে অর্পণাই রুটি বানাচ্ছিল। তাহলে হঠাৎ মাঝপথে তাকে ডাকছে কেন? মনে প্রশ্ন আসতেই করল। আমি বানাবো, সমস্যা নেই। কিন্তু তুমি তো করছিলে, হঠাৎ কি হলো? কিছু না আপা, ভাল লাগছে না। শরীর খারাপ? অর্পণা হঠাৎ মিথ্যে বলে দিল, মাথা ঘুরাচ্ছে। সালমা আর কিছু না বলে মাথা নাড়ল। ঠিক আছে, তুমি রেস্ট নেও। খাওয়ার সময় ডাকবো। অর্পণা বেসিনে গিয়ে হাত ধুতে লাগল। হাতের আটা মুছে ফেলার আগেই কোমরে একজোড়া হাতের স্পর্শ টের পেল। চমকে উঠল, সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে রাগী চোখে বলল, কি হচ্ছে এসব? অর্পণার এরকম গলা শুনে সৌরভ হতভম্ব। এমন রিকশন আশা করেনি। অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? অর্পণা বিরক্ত হয়ে বলল, দেখছো না হাত ধুচ্ছি? বিরক্ত করো না, সরো। সৌরভ এবার সত্যিই অবাক। এমন তো কখনো হয়নি। আগে তো এই ছোটখাটো খুনসুটিগুলো অর্পণা নিজেই করত। সে যখন ল্যাপটপে কাজ করত, অর্পণা হুট করে কোলে মাথা রেখে শুয়ে পড়ত, চোখ বন্ধ করে পিছন থেকে ধরে ফেলত। তাহলে আজ সে এত রেগে যাচ্ছে কেন? সৌরভ ধীর কণ্ঠে বলল, আচ্ছা, করো তোমার কাজ। সৌরভের গলায় চাপা অভিমান জমা হলো, কিন্তু অর্পণা টের পেল না। পাবে কি করে? তার মন যে তখন সৌরভের প্রাক্তনের কাছে ডুবে আছে। হাত ধোয়া শেষ হতেই বিছানায় বসল, সৌরভের ফোনটা হাতে তুলে নিল। সোশ্যাল মিডিয়া খুলে সার্চ দিল, নিপা। সামনেই ভেসে উঠল একটা পোস্ট। সৌরভের লেখা কবিতা। অর্পণার হাত থমকে গেল। সৌরভ কবিতা লিখতে পারে? তার তো জানা ছিল না। বরং জানতো অপছন্দ করে। অবাক হয়ে মনোযোগ দিয়ে পড়তে লাগলো কবিতাটা। শব্দে শব্দে যেন আবেগ গলে গলে পড়ছে, এত অনুভূতি, এত গভীরতা, এত প্রেম মিশিয়ে লেখা হয়েছে। পড়তে পড়তে চোখ গেল কমেন্ট সেকশনে। আর সেখানেই দেখল, একজনের কমেন্ট দেখতে পায়, যে কবিতা পছন্দ করত না, সে এখন প্রেমে পড়ে কবিতা লিখছে। কমেন্টটাতে সৌরভ হা রিয়্যাক্ট দিয়ে রিপ্লাই দিয়েছে, তার পছন্দই আমার পছন্দ। অর্পণা কেমন জানি হাসল। আরেকটু নিচে যেতেই চোখে পড়ল কাঙ্ক্ষিত কমেন্ট। নিপা লিখেছে, এই ভালোবাসা যেন আজীবন থাকে। কোনো সন্দেহ নেই প্রিয়তমা। দুজনের কমেন্ট দেখে অর্পণা পোস্টে চোখ বোলালো। তারিখটা তাদের বিয়ের 10 মাস আগে। মানে ব্রেকআপ হবার কিছু মাস আগেও তাদের দুজনের ভেতর মাখো প্রেমময় সম্পর্ক ছিল, সে কথা বুঝতে অবকাশ রইল না অর্পণার। এত প্রেম হলে বিচ্ছেদ কেন হলো তবে? যদিও সম্বন্ধ পাকা করার সময় বলা হয়েছিল মেয়েটির সাথে ঝগড়ার ফলে নাকি তাদের বিয়ে ভেঙে যায়। অর্পণার এবার তীব্র কৌতূহল হলো জানতে এত বছরের সম্পর্ক, এত প্রেম ছিল দুজনের মধ্যে অথচ বিয়ের কথা পরিবারে হতেই সম্পর্কে বিচ্ছেদ। কেন? মনের কৌতূহল যেন কিছুতেই কমাতে পারছে না অর্পণা। বরং বেড়েই চলেছে। আরেকটু স্ক্রুল হতেই আরও কয়েকটি পোস্ট আসলো সামনে। কয়েকটি পোস্ট এরকম ছিল সৌরভের নিপাকে ট্যাগ করে কখনো প্রিয়তমা বলে সম্বোধন, কখনো বা তাদের চ্যাটের স্ক্রিনশট নিয়ে ফানি পোস্ট করা। এবার আর ভাল লাগছে না। বেরিয়ে আসলো সেখান থেকে। সার্চ লিস্ট থেকে নিপার নাম ডিলিট দিল অর্পণা। যাতে সৌরভ কিছু না বুঝে। জীবনে প্রেম ভালোবাসা তার হয়নি বললেই চলে। যদিও স্কুল কলেজে অগণিত প্রপোজাল পেয়েছিল। সেখান থেকে দু একটা ছেলেকে ভালো লাগলেও ভালো কাউকে বাসতে পারেনি। ভালোবেসেছে সৌরভকে।
বিয়ের পর সৌরভ এতটা অর্পণার যত্ন রেখেছে, ভালোবাসা প্রকাশ করেছে যে অর্পণা সৌরভের ভালোবাসা দেখেই দুর্বল হয়ে পড়েছে বেশি। সেই ভালোবাসার মানুষেরও একসময় ভালোবাসার মানুষ ছিল। যদিও সেটা ছিল প্রাক্তন, অতীত যাকে বলে। এটাও মানতে পারছে না অর্পণা। মনের কোণে কোথাও বলে উঠছে, আমার ভালোবাসার মানুষের কেন ভালোবাসার মানুষ ছিল। সে আমার আগেও কাউকে ভালোবেসেছে। আমার কষ্ট হচ্ছে, হিংসে হচ্ছে, মানতে পারছি না। থম মেরে বসে রইল অর্পণা। বড় করে একটা শ্বাস নিল। মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইল এসব সৌরভের অতীতকে। ঠিক তখনই রুমে আসলো সালমা। কি ব্যাপার অর্পণা? খেতে ডাকছি কখন থেকে, আসছো না যে? অর্পণা স্বাভাবিক হয়ে উত্তর দিল, শুনতে পাইনি আপা। আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। সে কি কেন? বললাম না মাথা ধরেছে, সেজন্য একটু। আচ্ছা পরে খেয়ে নিও মনে করে। সালমা চলে যায়। অর্পণা বসা থেকে উঠে দাঁড়ায়। উঠতেই মাথাটা কেমন ঝিম মেরে ধরে। অজুহাত দিতে গিয়ে এবার সত্যিই মাথা ধরেছে। একটু বিশ্রামের জন্য বিছানায় কাত হলো। অর্পণা, 5টে বেজে গেছে তো। উঠো এবার। পিঠে সৌরভের স্পর্শ পেতেই অর্পণা ঘুম থেকে উঠে। সৌরভকে সামনে বসা দেখে দেখে ঘুমোঘুম কণ্ঠে বলে, কি হয়েছে? খাবে না নাকি? খিদে পায়নি তোমার? খাবো পরে। আর পরে হবে না, উঠো আমি খাবার এনেছি। পরে খাবো, ইচ্ছে হচ্ছে না। ইচ্ছে হবে এবার। বলেই সৌরভ খাবারে হাত দেয়। ভাত মাখিয়ে অর্পণার মুখের সামনে ধরতেই অর্পণা আর না করতে পারে না। সৌরভ সযত্নে তার স্ত্রীকে খাইয়ে দেয়। অর্পণাও বাচ্চাদের মতন সবটুকু খাবার শেষ করে সৌরভের হাতে। ছোটবেলায় মা যেমন যত্ন করে খাইয়ে দিত, সৌরভ ঠিক সেভাবেই খাইয়ে দিচ্ছিল তাকে। হুট করেই অর্পণা সৌরভকে জড়িয়ে ধরল। সৌরভ আধোয়া হাত নিয়েই অর্পণাকে আগলে নিল বাহুডোরে। অর্পণা সৌরভের গায়ে লেপ্টে রইল। ভালোবাসা এমনি, দূরত্ব, রাগ, অভিমান সবকিছুকে হারিয়ে দিয়ে দুজন মানুষকে এক করে দেয়। পর্ব 3। ভালো থাকুন, আমাকে বাদ দিয়ে সর্বোচ্চ ভালো থাকুন আপনি। আচমকা লেখাটা চোখে পড়তেই চমকে উঠে অর্পণা। খেয়ে দিয়ে নিজের ফোন হাতে নিয়ে ফেসবুক স্ক্রুল করছিল, ঠিক তখনই সৌরভের পোস্ট দেখতে পায়। পোস্টটা যে সৌরভ তার প্রাক্তনের উদ্দেশ্য করেছে, সেটা বুঝতে বেগ পেতে হলো না অর্পণার। ডেট মিলিয়ে দেখতেই দেখতে পেল এটা তাদের বিয়ের পরের। বিয়ের পরও প্রাক্তনকে ঘিরে স্ট্যাটাস দেওয়ার কারণ সৌরভ এখনও তার প্রাক্তনকে মনে রেখেছে। স্ট্যাটাস তো সেরকমই বলছে। অর্পণার বুকটা ধক করে উঠল। অজানা কষ্টে চোখে পানি আসতে নিলেও সেটা সংবরণ করে। পাশেই সৌরভ ঘুমাচ্ছে, এই একটু আগেই তো সৌরভের সাথে কত সুন্দর সময় পার করল অর্পণা। তখন তো একবারের জন্যও মনে হয়নি সৌরভের মনের কোণে এখনও তার প্রাক্তনের অস্তিত্ব আছে। যদি নাই থাকতো তাহলে এরকম স্ট্যাটাস কেন? অর্পণা সৌরভের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ আবারও সৌরভের আইডি স্ক্রুল করতে লাগল। স্ক্রুল করতে করতে সেই সময়ে গেল যখন তাদের বিয়ে হয়নি। সৌরভের আইডি জুড়ে তার প্রাক্তনময় রোমান্টিক, খুনসুটিময় পোস্ট। অর্পণা কিছু পোস্ট পরে এবার সৌরভের ফোন হাতে নিয়ে নিপা নাম সার্চ করে, নিপার আইডিতে যেতেই দেখে সৌরভকে মিন করে একের পর এক স্ট্যাটাস। স্ট্যাটাসগুলো কিছুটা এরকম, ভালোবাসা অপূর্ণতাতেই সুন্দর, পূর্ণতা পেতে হবে। তার কোনো মানে নেই। এই স্ট্যাটাসটা নিপা একদম তাদের বিয়ের 1 সপ্তাহ পর দিয়েছে। অর্পণা আরও স্ক্রুল করতেই আরও একটা স্ট্যাটাসে চোখ আটকে গেল। আমার শখের পুরুষ, এখন অন্য কারোর। অর্পণা কমেন্ট সেকশনে যেতেই দেখে চেনা পরিচিত কয়েকটি আইডি, যারা তাদের ম্যারিড স্ট্যাটাসে কংগ্রেস জানিয়েছিল, তারাই নিপাকে সমবেদনা জানাচ্ছে। এরা কজন সৌরভের ফেসবুক ফ্রেন্ড, আবার কজন বন্ধু, কলিগ। অর্পণা সৌরভের খাতিরে সবাইকেই ফ্রেন্ড লিস্টে নিয়েছে। হয়তো এত বছরের সম্পর্ক সে খাতিরে সবাইই জানে। আরও নিচে যেতেই নিপার আরও কিছু পোস্ট চোখে পড়ল অর্পণার। পোস্টগুলো পড়ে বুঝতে বাকি রইল না আর সৌরভের প্রাক্তন এখনও সৌরভকে ভালোবাসে। এতে কোনো সন্দেহই নেই। এবার অর্পণার মনে জাগলো আরেক প্রশ্ন, যে মেয়ে পাবে না জেনেও ভালোবাসে এখনও, তার ভালোবাসা নিয়ে কোনো প্রশ্ন আসে না। তবে বিচ্ছেদ কেন করেছিল মেয়েটি? এই প্রশ্নের উত্তর অর্পণা যতক্ষণ না অবধি জানতে পারছে শান্তি পাবে না।
একবার ভাবল সৌরভকে জিজ্ঞেস করবে, কিন্তু সে যদি সত্যি না বলে, যদি রাগ বা অশান্তি করে, সে জন্য বাধ্য হয়েই রুম ছাড়ল। আপা আসবো? সালমার রুমের দরজার কাছে দাঁড়িয়ে অর্পণা অনুমতি নিতেই সালমা হাতে রাখা চায়ের কাপটা রেখে দিয়ে হেসে হেসে বলল, আরে পারমিশন নিতে হয় নাকি? চলে আসো তো। অর্পণাও মুচকি হেসে ভেতরে ঢুকে সালমার পাশে গিয়ে বসে চা খাচ্ছেন, আমাকেও ডাকতেন। সালমা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, অসময়ে উঠেছ সেজন্য আর ডাকিনি। অর্পণা ছোট্ট করে জবাব দেয়, ওহ, কি ব্যাপার, মন খারাপ বলে মনে হচ্ছে? হ্যাঁ আপা, একটা খবর শুনলাম। অর্পণার কথা শুনে সালমা উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করল, কি খবর, কি হয়েছে? অর্পণা বেশ বড় করে দম নিয়ে বলতে থাকে, আসলে আমার বান্ধবীর একটা সম্পর্ক ছিল অনেক বছরের। ব্রেকআপ হয়ে যায়, তারপর সে ছেলেটার জন্য অপেক্ষা করে। ভালোবাসতো তো, কিন্তু ছেলেটা আর ফেরেনি। একটু আগে কল করেও কান্না করল। ছেলেরা এরকম কেন হয় আপা? তারা ভালোবাসতে পারে না? দূর পাগলি, সব ছেলেরা কি এক হয় নাকি? ভালো খারাপ দুটোই আছে। হু, তা ঠিক। চোখের সামনেই তো দেখতে পাচ্ছি, আমার ভাই তোমাকে কতটা ভালোবাসে। অর্পণা লজ্জা পাবার ভঙ্গিতে বলে, ওহ এরকমই। এরকম না, আমার ভাই ভালোবাসলে জান দিয়ে বাসে। ওই মেয়েটার বেলায়ও এরকম ছিল। ফোন না ধরল কাঁদতো এমন। কথা বলতে বলতে মাঝখানে চুপ হয়ে যায় সালমা। কথার প্রেক্ষিতে সে যে কি বলে ফেলছিল মাথাতেই নেই। যখন থামল ততক্ষণে অর্পণা শুনে নিয়েছে। সালমার অর্ধেক কথা শুনে অর্পণার চোখে মুখে তখন বিজয়ের হাসি। এই তো সে পেরেছে তার কথার জালে সালমাকে ফাঁসিয়ে কথা সৌরভের প্রাক্তন অবধি গড়াতে। অর্পণা বেশ ভালো করেই জানে সৌরভের সাথে সালমা খুব ক্লোজ, বন্ধুর মতন ভাই বোন। 2 বছরের ছোটে হওয়ায় আপা কম, বন্ধুর মতন মিশেছে। অর্পণা সেটা জানত বিধায়ী সালমার কাছে এসেছে, যাতে কৌশলে কথা দিয়ে কথা উঠিয়ে তার মনে জমা প্রশ্নের উত্তরটা জানতে পারে। আর সালমার কথায় সে সফল। এবার ঝোঁক বুঝে কোপ মারলেই হয়। থামলে কেন আপা? অর্পণার কথায় সালমা অস্বস্তিতে পড়ে যায়। ছাড়ো তো, কি বলতে গিয়ে কি বলে ফেলেছি। কিন্তু আমার তো এখন শুনতে ইচ্ছে হচ্ছে আপা। এসব জেনে কি করবে? অর্পণা কিছুটা মুখ ফুলিয়ে বলে, তুমি বলবে? অর্ধেক কথা শুনে বাকিটা না শুনলে কেমন লাগে বলো তো? ঠিক আছে তুমি না বললে আমি সৌরভকেই জিজ্ঞেস করছি। অর্পণা উঠে যেতে নিলেই সালমা তার হাত ধরে আটকায়। বোকা মেয়ে, এসব কথা স্বামীকে বলে সংসারে অশান্তি হবে বুঝছিস না? বেশ তো তুমি বলো। অর্পণার তর্কাতর্কিতে সালমা হার মানল। বড় করে শ্বাস নিয়ে অর্পণার দিকে তাকিয়ে বলে, বেশ বলো। আগে তুমি বলো কি বলতে চেয়েছিলে? তোমার ভাই তার প্রাক্তনকে অনেক বেশি ভালোবাসতো তাই না? হ্যাঁ, বড্ড বেশিই বাসতো। সে মেয়েটা কিছুটা অন্যরকম ছিল বলা যায়। আমার ভাইয়ের সাথে সেই বেশি ঝগড়া করত। ভাই আমার সাথে সবই শেয়ার করত সেজন্য জানি। মেয়েটার কথায় কষ্ট পেয়ে আমার ভাই সুইসাইডও করার চিন্তা করছিল জানো। কতখানি ভালোবেসেছিল। এই যে তুমি বলো না পুরুষ মানুষ ভালোবাসতে পারে না, ওই মেয়েটার প্রতি আমার ভাইয়ের ভালোবাসা দেখে এই ধারণা আমার বদলে গেছে। ওহ, প্রসঙ্গ এড়াতে সালমা বলে উঠল, তোমাকেও তো কত ভালোবাসে, সে কি বুঝি না ভাবছ? সালমা কথা ঘোরাতে চাইলেও অর্পণার মন ঘুরল না। সে ঠিকই তার প্রশ্নে চলে গেল, এত ভালোবাসার পরও বিচ্ছেদ কেন হয়েছে আপা? বিয়ের সময় জেনেছি ওদের কথা পরিবার জানে। তাহলে এত ভালোবেসে বিচ্ছেদ কেন? হ্যাঁ, আমরা সবাই জানতাম ওদের সম্পর্কের কথা। সৌরভের জন্য রাজি হয়েছিলাম। কিন্তু মেয়ের পরিবারে সমস্যা ছিল। তাও রাজি হয়েছিল কিন্তু একদিন সৌরভ বলে সব শেষ। কারণ জানতে চাইলে বলেছিল, মেয়েটা নাকি এমন কিছু বলেছে, যেটা সৌরভ মানতে পারছে না। সে কথা মেনে তাকে গ্রহণ করা সম্ভব নয়। ব্যাস এটুকি? হুম। উত্তর শুনে সন্তুষ্ট হলো না অর্পণা। মেয়েটি যদি নিজেই ব্রেকআপ করে তাহলে সৌরভের বিয়ের পরও কেন তার বিরহের স্ট্যাটাস? এটা স্পষ্ট সে সৌরভকে এখনো ভালোবাসে। তাহলে কেন বিচ্ছেদ করল? এখনো প্রশ্ন ক্লিয়ার হলো না। এবার যদি আর কিছু জিজ্ঞেস করছিস তো, মার একটাও মাটিতে পড়বে না অর্পণা।
অতীত জেনে কি লাভ? সালমার ধমকানিতে অর্পণা মুচকি হেসে বলে। আর একটা কথা আপা। কি? এত ভালোবাসার পরও বিচ্ছেদ? তাহলে এত দ্রুত আমাকে বিয়ে করলো কিভাবে তোমার ভাই? ওই মেয়েকে দেখিয়ে দিতে, আর ওরও বিয়ের বয়স হয়েছে। আমরা প্রেশার দিচ্ছিলাম। সালমার উত্তর শুনে অর্পণার মুখটা শুকিয়ে আসে। সালমা আরও বলতে লাগে। এবার ভাবিস না, তোকে প্রেশারে পড়ে বিয়ে করেছে। ও আমাদের দেখা মেয়ে পছন্দ করছিল না। শেষমেশ বলে যে ওর পছন্দ আছে। আমরা তো অবাক। তাও রাজি হতেই ও তোর ঠিকানা দেয় আর তারপর তুই আমার সামনে। সে তো জানি, তোমার ভাই নাকি আমাকে আগে রাস্তায় দেখেছিল। হ্যাঁ, তারপর খোঁজ নিয়ে বিয়ে। নিজে পছন্দ করে বিয়ে করেছে, এজন্যই তো এত ভালোবাসা হু। সালমা কিছুটা ঠাট্টা করে কথাটা বললেও অর্পণা আগের মতনই চুপ করে বসে থেকে বলে। আপা আপা, সন্ধ্যা হয়ে গেছে, যাই রান্না বসাই। অর্পণা মিথ্যা বলে নিজের রুমে যায়। যেতেই সৌরভকে বসা দেখতে পেয়ে প্রশ্ন করতে যাবে তার আগেই সৌরভ অর্পণাকে দেখে জিজ্ঞেস করে। আমার পিছে গোয়েন্দাগিরি না করে আমাকে জিজ্ঞেস করলেই তো পারো। সৌরভের কথায় চমকে উঠল অর্পণা। তবে সৌরভ ধরে ফেলল তাকে? পর্ব 4। কিছু জানতে চাইলে, মনে কৌতূহল থাকলে আমাকে বলো। সৌরভের কণ্ঠস্বরে কোনো বদল নেই, একেবারেই স্বাভাবিক। কিন্তু অর্পণার চোখে মুখে বিস্ময়ের ছাপ বিদ্যমান হলেও অর্পণা এবার মুচকি হাসল। তার ভেতরে যে হাজারো প্রশ্নের ঝড় বইছে, তা বুঝতে দিল না। মনে মনে ভেবেই নিয়েছে, যদি সৌরভ নিজেই জানার সুযোগ করে দেয়, তবে সে কেন জানবে না? সত্য যতই তিক্ত হোক না কেন। তবে সরাসরি কিছু না জিজ্ঞেস করে একটু কৌশলে এগোবে। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি, গলায় লুকোনো কৌতূহল। আড়ি পাতা কি ভালো কাজ? সৌরভ অর্পণার চোখে চোখ রেখে হেসে বলল, বউয়ের কথা শোনা খারাপ কাজ না। অর্পণা একটু ভঙ্গি বদলে বলল। তা কতটুকু জানলে? সৌরভ নির্লিপ্ততা ভঙ্গিতে বলল। ওই তো, তুমি আপাকে জিজ্ঞেস করছিলে, আমি তোমাকে প্রেসারে পড়ে বিয়ে করেছি নাকি পছন্দ করে? অর্পণার চোখ মুহূর্তেই বিস্ময় বড় হয়ে গেল। সৌরভ শুনেছিল? তার মানে, সে তখনকার কথাগুলো বাইরে দাঁড়িয়ে শুনছিল। তার হৃদস্পন্দন একটু বেড়ে গেল। আজ তাহলে সত্য বের করার মোক্ষম সুযোগ। সে সরাসরি বলল। তা উত্তরটা দিয়ে দাও। তাহলে? প্রেশার ছিল, তবে আমি পছন্দ করেই বিয়ে করেছি। পরিবারও রাজি ছিল। সৌরভের কথা শেষ হতেই অর্পণা চটজলদি প্রশ্ন ছুড়ে দেয় সৌরভকে। কিন্তু তোমার বিচ্ছেদের পর এত দ্রুত আমাকে পছন্দ হয়ে গেল কিভাবে? তোমার ওই সম্পর্কের কথা একবারও মনে পড়েনি? প্রশ্নটা শুনে সৌরভ কয়েক সেকেন্ড চুপ করে থাকল। তার চোখে মুখে এক অজানা অস্বস্তি, পুরনো সম্পর্কের কথা শুনে। অর্পণা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চাতকের মতো অপেক্ষা করছে উত্তরের জন্য। সৌরভ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। তোমাকে পছন্দ হয়েছে তোমার ম্যাচুরিটি দেখে। সংসার করার জন্য যেমন হাসি খুশি, বোঝদার একজন সঙ্গী দরকার হয়, আমার তোমাকে তেমনই মনে হয়েছে। তাই বিয়ের প্রস্তাব দিয়েছি। এত দ্রুতই? তাকে মনে পড়েনি। সৌরভ এবার একটু গম্ভীর হলো অর্পণার প্রশ্ন শুনে। না, মনে পড়েনি তেমনও না। এত বছরের সম্পর্ক, মাঝে মাঝে মনে পড়াটা স্বাভাবিক, তাই না? উত্তরটা শুনে অর্পণার বুকের ভেতর অদ্ভুত এক ধাক্কা লাগল। যেন কিছু একটা চুরমার হয়ে গেল ভেতরে। সৌরভের কথাগুলো বুকে কাটার মতো বিঁধল। তবে কি তার সন্দেহই ঠিক? সে নিঃশব্দে বলল। নে পড়লে আমাকে বিয়ে করলে কেন? সৌরভ এবার কিছুটা বিরক্ত হয়ে বলল। আহ! কথাটা তো সম্পূর্ণ শুনলে না। মনে পড়তো, হ্যাঁ, কিন্তু সেটা ব্রেকআপের পর, বিয়ের পর নয়। তোমার সঙ্গে বিয়ের পর থেকে ওকে পুরোপুরি ভুলে গেছি আমি। কারণ আমি জানতাম, আমি সুখী থাকতে চাইলে, এমন কাউকে দরকার, যে আমাকে বোঝে, যে আমাকে ভালোবাসে, যত্ন করে। এবং সেটা আমি তোমার মধ্যেই পেয়েছি। সুতরাং আমিও তোমাকে নিয়েই সুখে সংসার করতে চেয়েছি। সৌরভের কথাগুলো শুনে অর্পণার মনের গিট একটু যেন আলগা হলো, কিন্তু পুরোপুরি নয়। কারণ তার মনের সব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তাই সে আবার বলল। কিন্তু এত ভালোবাসলে বিচ্ছেদ হলো কেন? সৌরভ এবার কিছুটা অবাক হয়ে তাকালো তার দিকে।
তোমার প্রশ্নের কি শেষ নেই? এসব হঠাৎ জানতে ইচ্ছে হলো কেন? আপা কিছু বলেছে? অর্পণা নির্লিপ্তভাবে বলল। উত্তর দেবে না? সৌরভ এবার গভীর শ্বাস নিল। মনে হলো, এই কথাগুলো সে খুব সহজে বলতে চায়নি, কিন্তু বাধ্য হচ্ছে, অর্পণার প্রশ্নে। বিচ্ছেদের কারণ মেয়েটিই। আমি চেয়েছিলাম তাকে স্ত্রী হিসেবে সম্মান দিতে। অনেক কষ্টে দুই পরিবার রাজি করিয়েছিলাম। কিন্তু সে নিজেই আর ঠিক থাকল না। অকারণে ঝগড়া করত, অপমান করত, সবকিছুতেই আমার ভুল ধরত। ব্যস্ততা দেখাতো, আমার জন্য সময়ই ছিল না তার। অথচ সম্পর্কের শুরুতে সেই বেশি আগ্রহী ছিল। তারপর কি হলো জানি না, একদিন সে আমাকে এমন কিছু বলল, যা আমি মেনে নিতে পারিনি। মেয়েদের নিয়ে আমাকে জড়িয়ে অপমানজনক কিছু বলেছিল যা আমার আত্মসম্মানে লেগেছিল। আমি তখন আর সহ্য করতে পারিনি। সব ছেড়ে দিলাম, একেবারে যোগাযোগ বন্ধ করে দিলাম। কষ্ট হচ্ছিল, সেজন্য নিজে যেচে আবার গিয়েছিলাম, কিন্তু সে তার সিদ্ধান্তে অটল ছিল। সেজন্য আর এগোইনি, মানিয়ে নিয়েছিলাম। সৌরভ একটু থেমে আবার বলল। কিন্তু 3 মাস পর সে নিজ থেকে আবার ফিরে আসে। সরি বলে। কিন্তু তখন আমি আর পারিনি। সেই অনুভূতি আর ছিল না। তারপর তোমার সঙ্গে বিয়ে হলো, আর আমি এখন সত্যিই খুব ভালো আছি। অর্পণা নিঃশব্দে শুনছিল, শোনা শেষ যতেই। সে শুধু ছোট্ট করে বলল। ওহ! সৌরভ এবার ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। আর কোনো প্রশ্ন? অর্পণা মনে মনে ভাবল, বিচ্ছেদের কারণ তাহলে মেয়েটিই। সৌরভের কোনো দোষ নেই। কিন্তু তবুও কোথাও যেন একটা কিন্তু আছেই। সে চুপ করে রইল। সৌরভ অর্পণার নিস্তব্ধতা লক্ষ্য করল। একটু এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল। নরম গলায় বলল। দেখো অর্পণা, আমি তোমাকে বিয়ে করেছি কারণ আমি চাই তুমি আমার জীবনসঙ্গী হও। আমার বর্তমান আর ভবিষ্যৎ শুধু তুমিই। যা চলে গেছে, তা অতীত, আর আমার কাছে অতীতের কোনো মূল্য নেই। আমার মন মস্তিষ্কে এখন শুধু তুমি। আমার ভালো থাকা মানে তুমি। তোমার সাথে বৃদ্ধ হতে চাই, আমি তোমাকে ভালোবাসি। সৌরভের কথাগুলো শুনে অর্পণার মনের গভীরে প্রশান্তির একটা স্রোত বয়ে গেল। কথাগুলোতে কি জাদু লুকিয়ে ছিল, তা জানা নেই অর্পণার। শুধু অনুভব করল, সৌরভের কথার শেষ হতেই তার ভেতরের সব সংশয় যেন কোথাও হারিয়ে গেল। আর এক মুহূর্তও দেরি না করে সে সৌরভকে শক্ত করে জড়িয়ে ধরল। বুকের মাঝে লুকিয়ে থাকা শঙ্কা, অভিমান, কষ্ট, সব মিলিয়ে গেল ভালোবাসার উষ্ণতায়। সৌরভ পরম যত্নে আগলে নিল তার প্রিয়তমা স্ত্রীকে। বাহুডোর থেকে আলগা করে কপালে একে দিল স্নেহমাখা অধরের ছোঁয়া। অর্পণা মুচকি হেসে মুখ লুকালো সৌরভের বুকে, নির্ভরতার, ভালোবাসার পরিপূর্ণতায়। রাত্রি তখন 11টা ছুঁই ছুঁই। সারাদিনের ব্যস্ততা শেষে অর্পণা খাওয়া দাওয়া সেরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ মাথাটা ঝিম মেরে উঠল, গলা শুকিয়ে এলো, পরক্ষণেই বমি বমি ভাব। এক মুহূর্ত দেরি না করে মুখে হাত চাপা দিয়ে বেসিনের দিকে দৌড় দিল সে। গড়গড় করে উগরে দিল সমস্ত অস্বস্তি। সৌরভ পাশের বিছানায় বসেছিল। স্ত্রীর এই আচমকা অবস্থায় ভড়কে গিয়ে সঙ্গে সঙ্গে তার পাশে গিয়ে দাঁড়াল। ততক্ষণে অর্পণার বমি বন্ধ হয়ে এসেছে। সৌরভ ভেজা তোয়ালে এনে তার মুখটা মুছিয়ে দিতে দিতে উদ্বিগ্ন গলায় বলল। এখন কেমন লাগছে? অর্পণা মলিন মুখে জবাব দিল। ভালো আছি। কিন্তু সৌরভ এত সহজে আশ্বস্ত হতে পারল না। চিন্তিত চাহনিতে আবারও জিজ্ঞাসা করল। আর বমি হবে মনে হচ্ছে না তো? অর্পণা মাথা নাড়ল। উহু, একদম ঠিক আছি। হুট করে এমন হলো কেন? হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা থেকে। সৌরভ একদৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর গম্ভীর স্বরে বলল। অসুস্থ লাগলে সঙ্গে সঙ্গে বলবে, বুঝলে? সৌরভের যত্নশীল কণ্ঠে অর্পণার ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে উঠল। ভালোবাসার মানুষ তার খেয়াল রাখবে, এই যত্নে আগলে রাখবে, এর চেয়ে বেশি আর কিই বা চাই? সৌরভ হাই তুলে বলল। কি হলো, ঘুমাবে না? আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে। অর্পণা ধীর স্বরে বলল। বমি হলো তো, শরীরটা একটু ধাতস্থ হোক। তুমি শুয়ে পড়ো। সৌরভ চোখ কুঁচকে বলল। তুমি কি করবে? এই তো, একটু বসি।
সৌরভ আর কিছু না বলে শুয়ে পড়ল। মিনিট 10 পর হুট করে অর্পণা তার পিঠে হাত রাখতেই সৌরভ ফিরে তাকালো। কি হলো? আবার শরীর খারাপ লাগছে? না না, বোর হচ্ছি। একটু থেমে অর্পণা বলল। আচ্ছা, শুনো না। বলো। তুমি বরং ঘুমিয়ে পড়ো, আর তোমার ফোনটা আমাকে দাও। আমাদের বিয়ের ছবিগুলো দেখতে চাই। সৌরভ ফোনটা এগিয়ে দিয়ে বলল। নাও, যা খুশি করো। তবে আমি কিন্তু ঘুমাচ্ছি। অর্পণা খুশি মনে ফোনটা হাতে নিল। সৌরভ চোখ বন্ধ করল। অর্পণা স্ক্রিন অন করতেই দেখল, সৌরভ সোশ্যাল মিডিয়ায় ছিল। কিছু সময় তাকিয়ে থাকল স্ক্রিনের দিকে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল, না, এসব নিয়ে আর ভাববে না। সৌরভ তো তাকে ভালোবাসে, এইটুকুই যথেষ্ট। আর কি চাই? সে ফোনের গ্যালারিতে গিয়ে বিয়ের ছবিগুলো দেখতে লাগল। পুরনো সেই মুহূর্তগুলো আবারও সামনে ভেসে উঠল। এক একটা ছবি দেখে মনে হলো, সে যেন আবার ফিরে গেল সেই বিশেষ দিনে। ঠোঁটের কোণে ফুটে উঠল মিষ্টি হাসি। কিন্তু কিছুক্ষণ পরই তার চোখ আটকে গেল ফোনের স্ক্রিনে, একটা লক করা অ্যাপ। অর্পণার কপালে ভাঁজ পড়ল। এই অ্যাপ এভাবে সিক্রেট লক দিয়ে রাখা কেন? এমন কি থাকতে পারে এতে? কৌতূহল দমিয়ে রাখতে পারল না সে। অ্যাপটা ওপেন করতেই পাসওয়ার্ড চাইল। অর্পণা কিছুক্ষণ তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। পাসওয়ার্ড তো জানে না। তাহলে? কিন্তু কি জানি কি মনে এলো, সে সৌরভের ফোন আনলক করার স্ক্রিন লকটাই দিয়ে দিল। পরক্ষণেই অ্যাপটি খুলে গেল। অর্পণার আঙুল থরথর করে কাঁপছিল। বুকের ভেতর ধকধক শব্দ হচ্ছিল, যেন কেউ তার হৃৎপিণ্ড মুঠো করে চেপে ধরেছে। ফোল্ডারটা খুলতেই সামনে ভেসে উঠল সৌরভের অতীতের ছবি, তার প্রাক্তনের সঙ্গে হাসিমুখে তোলা একের পর এক মুহূর্ত। যেন ছবিগুলো বলে দিচ্ছে ওদের প্রেম এখনো রয়ে গেছে কোনো এক ফ্রেমবন্দি সময়ে, যেখানে অর্পণার কোনো জায়গা নেই। বিয়ের পরও নিজের স্বামীর অতীত এভাবে দেখতে হবে, ভাবেনি কখনো। অথচ বাস্তবতা ঠিকই তার সামনে দাঁড়িয়ে আছে, নির্মমভাবে। চোখের কোণে গরম জল জমে উঠল, অসহায় রাগে বুকটা ভারী হয়ে এলো। কিন্তু ওর দুঃস্বপ্নের এখানেই শেষ নয়, নিচে স্ক্রুল করতেই আরও কিছু চ্যাটের স্ক্রিনশট। কৌতূহল আর আশঙ্কা একসঙ্গে তাড়া করল তাকে। অনিচ্ছা সত্ত্বেও আঙুল চলে গেল স্ক্রিনের দিকে। এক স্পর্শেই খুলে গেল এক ভয়াবহ সত্যের দরজা। কিছু আপত্তিকর ছবি, কিছু গোপন আলাপ, একটা সম্পর্কের সেই দিক, যা আলোয় আনার কথা ছিল না। ইনবক্সে জমে থাকা প্রেমের স্তূপ আর শরীরী আকুলতা একজন আরেকজনের। যা উন্মুক্ত অর্পণার সামনে। বাকি চ্যাটগুলা পড়তে পারল না পুরোটা। পড়ার দরকারও ছিল না। স্ক্রিনশটের ভেতর থাকা ছবিগুলোই যথেষ্ট। স্পষ্ট বুঝতে পারছে, এগুলো সৌরভেরই। কয়েক মাস ধরে যার প্রতিটি স্পর্শ চেনে, তার প্রতিটি অভ্যাস মুখস্থ, যার শরীরের প্রতিটা ভাঁজ সে চেনে, সে মানুষটাকে ভুল করার উপায় নেই। আর পারল না। শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। গা শিউরে উঠল। হাত কাঁপতে কাঁপতে সৌরভের ফোনটা ফসকে মাটিতে পড়ে গেল। শব্দ হলো, কিন্তু অর্পণা শুনল না। ওর চারপাশের সব শব্দ যেন মিলিয়ে গেছে, হারিয়ে গেছে শূন্যের গভীরে। অর্পণা থম মেরে বসে রইল। মনে হলো, যদি এখনই সব ভুল প্রমাণিত হতো। যদি সে দুঃস্বপ্নের ভেতর থাকত। চোখ বন্ধ করলেই কি এই ভয়ঙ্কর দৃশ্য মুছে যাবে? যদি দৃষ্টিশক্তিই চলে যেত, তাহলে এই দৃশ্য দেখার যন্ত্রণা সইতে হতো না। কিন্তু কিছুই বদলালো না। বাস্তবতা তার সমস্ত নির্মমতা নিয়ে তাকে গ্রাস করল, একেবারে ভিতর থেকে ছিঁড়ে ফেলার জন্য। প্রথম প্রেম, স্বামীর প্রতি গভীর ভালোবাসা, আর সেই ভালোবাসার নিষিদ্ধ এক রূপ আজ চোখের সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। যদি কেউ তার স্মৃতি থেকে এই মুহূর্তগুলো মুছে দিতে পারত। কতটা নিদারুণ যন্ত্রণা, যে মানুষটাকে নিজের সর্বস্ব উজাড় করে ভালোবেসেছিল, যে ভালোবাসার প্রতিটি শিরা উপশিরায় নিজেকে বিলিয়ে দিয়েছিল, সেই মানুষটার প্রথম ভালোবাসা সে নয়। তার স্থান হলো দ্বিতীয় নারী হিসেবে। এই নির্মম সত্যিটা একদিন মেনে নিয়েছিল, শুধুমাত্র সৌরভের ভালোবাসায় আশ্রয় পেয়ে। ভেবেছিল, অতীত যেমনই হোক, বর্তমান তো তারই। কিন্তু আজ এই আপত্তিকর ছবি, সেই গোপন চ্যাট, এই নিষিদ্ধ ঘনিষ্ঠতার প্রমাণ, কিভাবে ভুলবে সে?
কিভাবে সহ্য করবে? পাশেই সৌরভ ঘুমিয়ে আছে, নিষ্পাপ শিশুর মতো নিঃশ্বাস ফেলছে ধীরগতিতে, যেন কিছুই ঘটেনি। অর্পণা নিথর দৃষ্টিতে তাকিয়ে থাকল ওর দিকে। আলতো করে হাত রাখল সৌরভের পিঠে। আর ঠিক সেই মুহূর্তে, তার স্মৃতির ভেতর এক ঝাঁক ছুরির মতো বেঁধে গেল সেই সব দৃশ্য, যা সে একটু আগে দেখেছে। একটা বিকট শূন্যতা তাকে ঘিরে ধরল, যেন তার অস্তিত্বটাই মুছে যাচ্ছে। মানতে পারছে না। কষ্ট হচ্ছে খুব। কেন সে সৌরভের জীবনে দ্বিতীয় নারী হল? সৌরভ তো তার প্রথম পুরুষ। তবে অর্পণা কেন হতে পারল না? কেন সেই শরীরী আকুলতার গল্পে প্রথম নামটা তার হল না? এই কষ্টের ভার সে কি করে বয়ে বেড়াবে? এই দুঃসহ অনুভূতি কি করে ভুলবে? নারী যে তার পুরুষের পাশে ছায়াও সহ্য করতে পারে না। এসবের মধ্যে দিয়ে কি করেই বা সে সংসারে আরেকটা অস্তিত্বকে ঠাঁই দিবে? নীরবে গাল বেয়ে অশ্রুজল ঝরতে লাগল, অবিরাম। পর্ব ৫। রাত গভীর, অথচ অর্পণার চোখে একটুও ঘুম নেই। মনে হচ্ছে, সময় স্থির হয়ে গেছে, কিংবা ঘড়ির কাঁটাগুলো তার ধৈর্যের শেষ বিন্দুটুকু ধীরে ধীরে ক্ষয় করে দিচ্ছে। হাতে এখনো সৌরভের ফোন ধরা, স্ক্রিনে সেই লক করা অ্যাপসটা খোলা আছে। নিপার সঙ্গে সৌরভের ছবি। শুধু ছবি নয়, কিছু পুরনো মেসেজ, যেগুলো এখনো ডিলিট হয়নি। আমি তোমাকে চাই, সবটুকু নিয়েই। তুমি জানো, আমিও চাই। আজকের রাতটা ভুলবো না নিপা। এগুলো পড়ে অর্পণার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হৃৎপিণ্ড যেন ধপধপ করে উঠছে, মাথার ভেতর কেমন যেন শূন্য শূন্য লাগছে। সৌরভ আর নিপা। বিয়ের আগে সম্বন্ধের সময় বলা হয়েছিল ছেলের পছন্দ মতন বিয়ের ডেট ঠিক হয়েছিল, কিন্তু ভেঙে গেছে। তারপর পাত্রী আরও দেখছে কিন্তু পছন্দ হয়নি, অর্পণাকেই পছন্দ হয়েছে। সেই হিসেবে অর্পণা তখন ভেবেছিল, নিপার সঙ্গে সৌরভের সম্পর্কটা ছিল হয়তো আবেগের, হয়তো কিছুটা মানসিক নির্ভরতার। কিন্তু এই কথাগুলো তো অন্য কিছু বলছে। এই সম্পর্ক কেবল মানসিক ছিল না, ছিল শারীরিকও। সে ভাবেওনি এসব। তারপর তারপর সৌরভ তাকেই বিয়ে করল। অথচ একবারও কিছু জানায়নি। একবারও বলেনি সে আর নিপা বিয়ে বাদেই ওসবে। অর্পণার বুকের মধ্যে তীব্র যন্ত্রণা হচ্ছিল। কেন? কেন সে সবটা জানতে পারল না? যদি বিয়ের আগে জানত, তাহলে এই সম্পর্কে জড়াতো না কিছুতেই। ধপ করে বিছানায় বসে পড়ল সে। কি করবে এখন? সৌরভকে ডেকে তুলবে? নাকি নিজেই একা সবটা সহ্য করবে? এক হাত দিয়ে চোখের পানি মুছল। না, সে কিছুতেই চুপ করে থাকবে না। চুপ থাকলে নিজেই নিজের প্রতি অন্যায় হবে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, গায়ের ওড়নাটা শক্ত করে ধরল। তারপর সৌরভের দিকে তাকালো। সে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, যেন কিছুই হয়নি। অর্পণার চোখে ওসব ভাসছে আর মনে একটাই প্রশ্ন, তাহলে এতদিন সে কার সঙ্গে ছিল? কাকে ভালোবেসেছে? অন্য নারীর ছোঁয়া একটা পুরুষকে? অর্পণার মনে ক্ষোভ দাউ দাউ করে জ্বলতে লাগল। সৌরভ। অর্পণার ডাকে সৌরভ ঘুম ভেঙে চোখ কচলাতে কচলাতে তাকালো। কি হলো? তুমি ঘুমাওনি? অর্পণা নিঃশব্দে ফোনটা তার সামনে ধরল। স্ক্রিনে সেই কথোপকথন, সেই ছবি স্পষ্ট জ্বলজ্বল করছে সৌরভের সামনে। অবাকের চরম সীমানায় গিয়ে পৌঁছেছে। ভাবেনি অতীত এভাবে বর্তমানের হাতে পড়বে। কাপা কাপা কণ্ঠে বলল, তুমি তুমি এগুলো কোথায় পেলে? সৌরভের কণ্ঠস্বর শুনে অর্পণার ঠোঁটের কোণে তিক্ত একটা হাসি ফুটল। তোমার ফোনেই ছিল। ফোন থেকে সব মুছে ফেলেছিলে বোধহয়? নাকি যত্ন করে রেখে দিয়েছ অ্যাপসে? সৌরভ অসহায় চোখে তার দিকে তাকিয়ে বলল, অর্পণা, শোনো, এটা তো অতীত। এগুলো আমি রেখে দিইনি ইচ্ছে করে। হ্যাঁ, তখন রেখেছিলাম স্মৃতি হিসেবে। কিন্তু ব্রেকআপের পর ফোন থেকে সব ডিলিট করলেও এটা ভুলে গেছিলাম হয়তো। তুমি ইচ্ছে করে রেখেছ, প্রাক্তনকে মিস করো তাই না? যদি ইচ্ছে করে রাখতাম তোমাকে ফোন দিতাম না অত ইজিলি। সৌরভের কথা শুনে অর্পণার রাগ আরও বাড়ল। তুমি আমাকে ঠকালে সৌরভ। একবারও বলনি, তুমি আর নিপা। সৌরভ অর্পণার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল, বুঝতে পারছিল না ঠিক এই মুহূর্তে কি বলতে হবে। কি বললে অর্পণা শান্ত হবে, তবুও বলতে চাইল, অর্পণা, শোনো। সৌরভকে থামিয়ে দিয়ে অর্পণা বলল, না,
তুমি শোনো, তুমি বলেছিলে তোমাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। নিপা বদলে গিয়েছিল, তাই বিচ্ছেদ হয়েছে। কিন্তু তুমি এটা বলনি, তোমরা একসময় একে অপরের খুব কাছাকাছি ছিলে। শরীরী সম্পর্কও ছিল। তুমি বলনি যে তুমি তাকে শুধু ভালোবাসোনি, বরং তাকে ছুঁয়েছ। আমার আগেও অন্য নারীকে ছুঁয়েছ। তোমার শরীরে অন্য নারীর স্পর্শ। বলনি আমায়। কথাগুলো বলতে বলতে অর্পণা কেঁদে উঠল। সৌরভ অর্পণার কাছে গিয়ে দাঁড়ালো। থামানোর প্রয়াসে। অর্পণা, প্লিজ। আমি চেয়েছিলাম অতীতটাকে অতীতই থাকতে দিতে। অতীতের রেশ ধরে যদি সংসার ভাঙে, সেজন্য এসব বলিনি। সৌরভের কথা শুনে অর্পণা তাচ্ছিল্যের হাসি দিল। তাই, আর সেই অতীতের সবটুকু তুমি গোপন রাখলে? আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, সৌরভ, তুমি আমাকে কেন বিয়ে করলে? আর না হয় জানাতে। এখন যে ধাক্কাটা আমি খেলাম তোমাকে ভালোবেসে, সেটা আমার প্রাপ্য ছিল? জীবনে কাউকে ভালোবাসিনি, তুমিই প্রথম, সেজন্যই এত বড় উপহার পেলাম। সৌরভ কিছুক্ষণ চুপ করে থাকল, যেন উপযুক্ত শব্দ খুঁজে পাচ্ছিল না। অর্পণা ধমকের স্বরে বলল, বলো, সৌরভ। নিপার সঙ্গে এত কিছু ছিল, তবুও কেন? নাকি তাকে ভুলে যেত আমাকে ব্যবহার করলে? সৌরভ চোখ বন্ধ করল, তারপর বলে দিল, আমি আমি নিপাকে ভুলতে চেয়েছিলাম, সেজন্য তাড়াতাড়ি তোমাকে বিয়ে করি। অর্পণার বুকটা ছ্যাঁত করে উঠল এক মুহূর্তের জন্য। তাহলে আমি কি নিপার ছায়া? না, বিয়ের পর আমি তোমাকে ভালোবেসেছি। সৌরভ চট করে হাত বাড়িয়ে ওর হাত ধরতে গেল, কিন্তু অর্পণা সরিয়ে নিল। তাহলে তুমি আমাকে সব বলনি কেন? সৌরভ এবার সত্যিই অসহায়ের মতো বলল, আমি ভেবেছিলাম, বললে তুমি আমাকে ভুল বুঝবে। আর আমি তো সত্যিই তোমাকে ভালোবাসি, অর্পণা। অর্পণা মৃদু হেসে বলল, ভালোবাসা? নাকি বিকল্প খোঁজা? সৌরভ এবার রাগের স্বরে বলল, তুমি যা ইচ্ছা তাই ভাবতে পারো, কিন্তু আমি তোমাকে কোনোদিন ঠকাইনি। অত বছরের সম্পর্ক ছিল, আমাদের বিয়ের কথা হচ্ছিল তখন, সেজন্য ভুল করে ফেলেছি। কিন্তু এখন আমি তোমাকে বিয়ে করেছি, ওসব জানাইনি কারণ আমি চাইনি অতীত আমার ভবিষ্যৎ নষ্ট করুক। আমি বর্তমান নিয়ে থাকতে চেয়েছি, অতীত নয়। তাকে ভুলে গেছি। অর্পণা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর মৃদু কণ্ঠে বলল, তাহলে বিয়ের পরও প্রাক্তনকে ঘিরে পোস্ট দিয়েছিলে কেন? সৌরভ এবার পুরোপুরি চুপ। অর্পণা সব জেনে গেছে। সৌরভকে চুপ থাকতে দেখে অর্পণা বলল, বলতে পারো না? তোমার প্রাক্তনের জন্য মন পুড়ছিল, তাই না? সৌরভ সত্যি বলে দিল উত্তরে, না, অর্পণা। আমার বিয়ে হয়ে গেছে এটা ওকে জানিয়ে খেচানোর জন্য পোস্ট দিয়েছিলাম। অর্পণা নিশ্চুপ হয়ে একটা জোরে চড় দিল সৌরভের গালে। সৌরভ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিছু বলল না। অর্পণার চোখ জলে ভরে আসছিল, কিন্তু সে নিজেকে শক্ত রেখে বলে, আমার জীবনের প্রথম প্রেম তুমি, আমার স্বামী। যাকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছি, সেই ভালোবাসার মানুষেরও একসময় ভালোবাসার মানুষ ছিল এটা মানলেও আমার স্বামীর প্রথম শারীরিক সঙ্গী অন্য কেউ ছিল, তাকে অন্য কেউ দেখেছে, এসব মানব কি করে? অসম্ভব। সব মানলেও এটা মানা অসম্ভব। তুমি ভুল করেছ ঠিক আছে, কিন্তু আমাকে ঠকিয়েছ। এত ভালোবাসার পরও এরকম একটা ধাক্কা। এসব প্রাপ্য ছিল না আমার। আমি মেনে নিতে পারবো না সৌরভ। এই জিনিস মেনে নেওয়ার মতন না। মেনে নেওয়া যায় না। আমি চলে যাচ্ছি, সৌরভ। তোমার জীবন থেকে একেবারে মুছে যাচ্ছি। তুমি তোমার নিপার স্মৃতি নিয়েই থাকো। আমি পারবো না এসব নিয়ে। তুমি অন্যায় করেছ আমার সাথে। অর্পণা ঘুরে দরজার দিকে পা বাড়ালো। সৌরভকে কিছু বলার সুযোগ দিল না। সৌরভ অর্পণাকে তাও বলতে লাগলো, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি আর বাঁচতে পারবো না, অর্পণা। নিপা চলে গেছে মেনে নিয়েছি, কিন্তু তুমি আমার স্ত্রী। আমার প্রথম প্রেম ভুল। দ্বিতীয় নারী তুমি হলেও আমি ভালোবাসি তোমায় অনেক বেশি। তুমি চলে গেলে মানতে পারবো না। আমার বাঁচতে হলে তোমাকে চাই অর্পণা। তুমি চলে গেলে আমি সহ্য করতে পারবো না আর। অর্পণা সব শুনল, কিন্তু সে ফিরল না।
অর্পণার চলে যাওয়া দেখে সৌরভের মনে হলো তার সমস্ত জগৎটা মুহূর্তেই ধ্বংস হয়ে যাচ্ছে। অর্পণা আর তার জীবনে থাকবে না ভাবতেই বুকের ভেতরটা ফাঁকা হয়ে আসছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আর এক মুহূর্তও দেরি করল না সে। ড্রয়ার খুলে বিষের শিশিটা বের করল। আঙুলগুলো কাঁপছিল, নিজের সিদ্ধান্তের ভার সে নিজেই বহন করতে পারছে না। গলায় যেন কি দলা পাকিয়ে আটকে আছে, তবুও সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বিষ ঢেলে দিল মুখে। তারপর কাঁপতে কাঁপতে শিশিটা হাত ফসকে মেঝেতে পড়ে গেল। অর্পণা নিজের ফোন আনতে রুমে ফিরেই সৌরভের এই দৃশ্য দেখে তার দুনিয়া ভেঙে চুরমার হয়ে গেল। সৌরভ মেঝেতে পড়ে আছে, নিস্তেজ, মুখ থেকে ফেনা বের হচ্ছে, হাতের পাশে বিষের শিশি গড়িয়ে পড়েছে। প্রথমে বিশ্বাসই হলো না তার। মনে হলো সে ভুল দেখছে। কিন্তু পরের মুহূর্তেই ভেতরটা একদম বরফ হয়ে গেল। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ভয়, আতঙ্কে কাঁপতে কাঁপতে দৌড়ে গিয়ে সৌরভকে ধরে ফেলল সে। সৌরভ, তুমি কি করেছ? সৌরভের ঠোঁটের কোণে ধবধবে সাদা ফেনা জমেছে। শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে। অর্পণা পাগলের মতো ওকে জড়িয়ে ধরে দুহাতে মুখটা তুলে ধরল, কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, সৌরভ! কেন? কেন? সৌরভের আধখোলা চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। ঠোঁটে হালকা একটা ম্লান হাসি ফুটে উঠল। যেন সমস্ত কষ্ট মিশে আছে সেই হাসিতে। খুব কষ্ট করে ফিসফিস করে বলল, তুমি চলে যাচ্ছিলে। অর্পণার চোখ উপচে পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। সৌরভের মাথাটা কোলে নিয়ে বসে পড়ল সে। হাত বারবার ওর চুলে, গালে বুলিয়ে দিচ্ছিল। যেন ছোঁয়ায় ছোঁয়ায় ওকে ফিরিয়ে আনতে পারবে এমন আশায়। আপা, আপা! দৌড়ে এলো সালমা। ভাইয়ের এই অবস্থা দেখে ভয়ার্ত চোখে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকল। অর্পণার মাথার ভেতর শুধু একটাই দৃশ্য ঘুরপাক খাচ্ছিল, সৌরভের নিথর, নিস্তেজ মুখ। সে কি একটু বেশিই করে ফেলল? কিন্তু সেই বা কি করত? সৌরভের এত বড় সত্যি কিছুতেই মেনে নিতে পারেনি। নিজের স্বামীকে তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে এত ঘনিষ্ঠ হতে দেখে কিছুতেই নিজেকে সামলাতে পারেনি। নিজেকে নিঃশেষ মনে হচ্ছিল তার। বর্তমানে দাঁড়িয়ে থাকা এক নিঃশেষ, অপরাধবোধে পড়তে থাকা অর্পণা। পর্ব 6। সময়ের কাঁটা যেন এক জায়গায় স্থির হয়ে গেছে। অর্পণা এক কোণায় বসে আছে, চিন্তায় ফ্যাকাশে মুখটা আরো বিবর্ণ লাগছে, হাসপাতালের সাদা আলোয়। তার কাঁপা কাঁপা হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ, বুকের ভেতর দমচাপা এক কষ্ট কিলবিল করছে। পাশে বসে থাকা সালমার কপালেও চিন্তার ভাঁজ স্পষ্ট, চোখে উদ্বেগের ছায়া। আরেক পাশে বসে থাকা প্রতিবেশী লোকটি, যে সৌরভকে হাসপাতালে আনতে সাহায্য করেছিল, সেও নিঃশব্দে একদৃষ্টিতে তাকিয়ে আছে হাসপাতালের দরজার দিকে। কি এমন হলো সৌরভ সুইসাইড করতে গেল? প্রশ্নটা শুনে অর্পণার গলা শুকিয়ে আসে। কোনো উত্তর দিতে পারে না। ভেতরে দাউ দাউ করে জ্বলছে এক অপরাধবোধের আগুন। বুকের ভেতর মোচড় দিয়ে উঠে, সৌরভের কিছু হলে। ঠিক তখনই দরজাটা একটু খোলার শব্দ হলো। সঙ্গে সঙ্গে সবার দৃষ্টি সেদিকে ঘুরে গেল। একজন নার্স বেরিয়ে এলো, কপালে হালকা ভাঁজ। সৌরভ সাহেবের জ্ঞান ফিরেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই অর্পণার বুকের ভেতর জমে থাকা পাথরটা যেন একটু নড়ে উঠল। স্বস্তির এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ঠোঁটের ফাঁক দিয়ে। সৌরভ বেঁচে আছে। কিছু হয়নি। সালমা তড়িঘড়ি করে প্রশ্ন করল, দেখা করা যাবে ওর সাথে? নার্স মাথা নাড়িয়ে বলল, তিনি খুব দুর্বল, বেশি কথা বলা ঠিক হবে না। বেশি কথা বলবো না, শুধু একবার দেখে আসব। সালমা উঠে দাঁড়ালো, অর্পণাও ধীরে ধীরে পা বাড়ালো তার সঙ্গে। মনে হচ্ছে, এই কয়েক কদম চলতে তার 1000 বছর সময় লেগে যাচ্ছে। শরীরটা যেন ভারী হয়ে গেছে অপরাধবোধে। কক্ষের দরজা খুলতেই তীব্র ওষুধের গন্ধ নাকে এলো। বিছানায় শুয়ে আছে সৌরভ। নিস্তেজ দেহ, চোখে মুখে ক্লান্তির ছাপ, যেন শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। নিঃশ্বাসের ওঠানামা এত ধীর যে মনে হচ্ছে, একটু পরপর থেমে যাবে। সালমা কক্ষে ঢুকেই ফুঁসে উঠল, ভাই, তুই বিষ খেয়েছিস? কেন? আর কোথায় পেলি? সৌরভ ক্লান্ত চোখে তাকালো, তারপর গলাটা পরিষ্কার করে বলল, ইঁদুর মারার জন্য এনেছিলাম, পরে সামলাতে না পেরে নিজেই খেয়ে ফেললাম।
সালমা সৌরভকে চোখ গরম করে বলে, ছি ভাই, এমন কি হলো যে সামলাতে পারিসনি? সৌরভ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে অর্পণার দিকে তাকায়। তার চোখে দুঃখের ছায়া। যেন খুব ক্লান্ত এক সৈনিক জীবনের কাছে হেরে গিয়ে শেষ কথাগুলো বলছে। আপা, একটু বাইরে যাবি? আমি অর্পণার সাথে কথা বলতে চাই। সালমা ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। সৌরভ আর অর্পণার মাঝে কক্ষের নিস্তব্ধতা যেন আরো গভীর হয়ে ওঠে। বিষণ্ণতায় আচ্ছন্ন। হাসপাতালের সাদা দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে দুই হৃদয়ের দহন। অর্পণা সৌরভের দিকে তাকাতেই দেখে সৌরভ তার দিকে তাকিয়ে আছে। সে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নেয়, ঠোঁট শক্ত করে কামড়ে ধরে যেন কষ্টগুলো বেরিয়ে না আসে। সে কিছুতেই সৌরভকে সেটা বুঝতে দিতে চায় না। অর্পণা, আমাকে ক্ষমা করতে পারবে? কথাটা শুনে অর্পণার সমস্ত শরীর শিউরে উঠল। এত সহজে কি ক্ষমা করা যায়? ভেতরটা মোচড় দিয়ে উঠল, কিন্তু মুখে কোনো বাক্য আসলো না। সে স্থির রইল যেন কোনো অনুভূতিই আর নেই তার। সৌরভের বুকে জমে থাকা আকুলতা স্পষ্ট হয়ে উঠল কণ্ঠে। প্লিজ, আমাকে ছেড়ে যেও না। একটা মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। অর্পণার মনে হচ্ছে, কেউ যেন তার গলা চেপে ধরেছে। তারও বলে দিতে ইচ্ছে করছে, সৌরভ যে তার প্রথম প্রেম। ভালোবাসা, তাকে ছাড়া সে নিজেও অচল। পরক্ষণেই মস্তিষ্কে যখন সেসব দৃশ্য ভেসে ওঠে, নিজেকে আর সামলাতে পারে না অর্পণা। ভেতরটা ভেঙেচুরে যায়। প্রতারণার সেই নির্মম চিত্রগুলো তাকে ভেতর থেকে টুকরো টুকরো করে দেয়। অর্পণা গভীর শ্বাস নিল, কষ্ট আড়াল করে বলল, তুমি এখন অসুস্থ, এত কথা বলো না। সৌরভ দমল না, বুকের ভেতর এক চিলতে আসার আলো নিয়ে আবারও বলল, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? সৌরভের অসহায় কণ্ঠস্বর অর্পণার হৃদয়ের গভীরে তীরের মতো বিঁধল। কিন্তু সে নিজেকে শক্ত করল, দুচোখের জল আটকে রেখে ধীরে ধীরে বলল, সৌরভ, এটা আমি মেনে নিতে পারবো না। যে আমার প্রথম প্রেম, আমার ভালোবাসা, আমার স্বামী, সে আমার আগে অন্য কাউকে ছুঁয়েছে। তার শরীরে অন্য কারোর স্পর্শ। শুধু তাই নয়, আমি নিজ চোখে দেখেছি সেই নোংরা সত্যিটা। তোমাকে দেখলেই সেসব মনে পড়ে যাচ্ছে। আমি এটা কিছুতেই সহ্য করতে পারবো না। সৌরভ চোখ বন্ধ করল, গভীর শ্বাস নিল। শরীর আরো নিস্তেজ হয়ে এলো, মনে হলো সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। এই যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা যেন তার আর নেই। তাহলে তুমি সত্যিই চলে যাচ্ছ? এটাই ফাইনাল? অর্পণা ঢোক গিলে বলল, হুম। দীর্ঘ নীরবতা নেমে এলো দুজনের মাঝে। সৌরভের কণ্ঠ বিষণ্ণতায় ঢাকা। ভুলের খেসারত এভাবে দিতে হবে, তা কখনো কল্পনাতেও আসেনি। ভুল করলে ভুলের মাসুল সবাইকেই দিতে হয়, সৌরভ। ভালোবাসি বলে ভুলকে মাফ করা যায় না। অর্পণার কণ্ঠ ছিল কঠিন, কিন্তু ভেতরে লুকিয়ে ছিল অসহ্য কষ্ট। তাহলে আমি বাঁচব কি করে, অর্পণা? আমাদের সন্তানকে যদি দেখতে চাও, যদি তাকে বড় হতে দেখতে চাও, তাহলে অবশ্যই বেঁচে থাকবে। সৌরভ হতবাক হয়ে গেল। ধীরে ধীরে চোখ বড় হয়ে উঠল। আমাদের সন্তান? হ্যাঁ। সৌরভের নিস্তেজ দেহে নতুন এক স্পন্দন বয়ে গেল। বেঁচে থাকার নতুন এক কারণ খুঁজে পেল সে। অর্পণার কথা কানে পৌঁছাতেই দুঃখের মাঝেও সৌরভের ঠোঁটে আনন্দের ঝলক খেলে গেল। সে বাবা হতে চলেছে। এক নিঃসঙ্গ পুরুষের কাছে এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে? যদিও পরিস্থিতি ভিন্ন, তবু সেই আনন্দ চাপা থাকল না। ঠোঁটের কোণে হাসি লেগেই থাকল, হৃদয়ের গভীরেও আনন্দের ছোঁয়া। সে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, আমি বাবা হতে চলেছি। এত বড় একটা খবর আগে জানাবে না? সৌরভের উত্তেজনায় অর্পণার মনে পড়ে গেল সেই মুহূর্ত, যখন সে প্রেগন্যান্সি টেস্ট করেছিল, এবং পজিটিভ আসার পর সে ভাবছিল কিভাবে সৌরভকে জানাবে। ভেবেছিল একদম বিশেষভাবে সারপ্রাইজ দেবে, যাতে স্মরণীয় হয়ে থাকে। কিন্তু ভাগ্য যে তাকে এভাবে উল্টো চমকে দেবে, তাকে জানত। হ্যাঁ, জেনেছি কয়েকদিন আগে। ভেবেছিলাম সারপ্রাইজ দেব। দেখো, তার আগেই আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। অর্পণার কণ্ঠে তাচ্ছিল্যের সুর। সৌরভ সেটা বুঝতে পারল ঠিকই, কিন্তু বাবা হওয়ার আনন্দে সেসব তার মাথায় থাকল না। সে যেন কোনো দুঃখই গায়ে মাখল না। তুমি জানো, কত আনন্দ হচ্ছে আমার।
আমি বাবা হব অর্পণা। বাবার ডাক শুনতে চাইলে অপেক্ষা করো। এমনিতেও প্রেগন্যান্সি অবস্থায় তালাক কার্যকর হয় না। সৌরভের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। এক মুহূর্ত আগের উচ্ছ্বাস যেন হঠাৎ করেই কোথায় উবে গেল। অর্পণা মলিন দৃষ্টিতে সৌরভের দিকে তাকালো, তারপর মাথা নিচু করে বলল, ভালো থেকো তুমি, আর আমি আমার মতো। সৌরভ কোনো উত্তর দিল না। শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল অর্পণার দিকে। কিছু বলার মতো শক্তিও যেন তার রইল না। এই মুহূর্তের জন্য তো সে নিজেই দায়ী। অর্পণা আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে গেল। হাসপাতালের বেডে শুয়ে থাকা সৌরভের চোখের কোণে তখন ঝরে পড়ল কয়েক ফোঁটা নীরব অশ্রু। কয়েক সপ্তাহ পর অর্পণা ক্লান্ত শরীর নিয়ে শহরে এসেছে ডাক্তার দেখাতে। তার প্রেগন্যান্সির কিছু জটিলতা দেখা দিয়েছে, তাই চেক আপ করাতে এসেছে। একা একা রিকশায় বসে হাসপাতালের দিকে যাচ্ছে, শীতল বাতাস তার মুখে এসে লাগছে। শারীরিক ক্লান্তির চেয়েও মানসিক ক্লান্তিটা যেন বেশি ভর করেছে তার উপর। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সৌরভ। অর্পণা কয়েক মুহূর্ত তাকিয়ে থাকল ফোনের স্ক্রিনের দিকে। সৌরভ আগেও ফোন করেছে, বারবার করেছে, কিন্তু সে ধরেনি। সে সৌরভকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। তার কণ্ঠ শুনলে আজও বুক কেঁপে ওঠে। কিন্তু সেই ভালোবাসার সঙ্গেই জুড়ে আছে ভয়াবহ এক দুঃসহ যন্ত্রণা, সৌরভ আর তার প্রাক্তনের নিষিদ্ধ সম্পর্কের স্মৃতি। যতবার সে এই স্মৃতিগুলোকে ভুলে যেতে চেয়েছে, ততবারই সেগুলো আরও গভীর ক্ষত করে ফিরে এসেছে। এসব ভাবতে ভাবতেই ফোনটা আবার বেজে উঠল। এবার সে ধীরে ধীরে কলটা রিসিভ করল। কেমন আছো? সৌরভের কণ্ঠ ভীষণ নরম। অর্পণা সংক্ষেপে বলল, ভালো। সৌরভ একটু থেমে আবার বলল, আমাকে কিছু জিজ্ঞেস করবে না? না। অর্পণার সোজাসাপটা উত্তর শুনে সৌরভের অপমানিত বোধ হলেও কিন্তু সে কিছু বলল না। বরং গভীরভাবে নিজেকে বোঝানোর চেষ্টা করল। যদি অর্পণা আমার জায়গায় থাকত, আমি কি তাকে ক্ষমা করতে পারতাম? সে চুপ করে থাকল। ফোনের ওপাশ থেকে ভেসে আসা নীরবতা যেন আরও বেশি কষ্টদায়ক হয়ে উঠল। সৌরভ নিঃশ্বাস নিল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তোমায় ছাড়া থাকতে পারছি না অর্পণা। কষ্ট হচ্ছে খুব। আমারও ভীষণ কষ্ট হয়, যখন আমার স্বামীর ওসব নিকৃষ্ট স্মৃতি না চাইতেও মনে পড়ে যায়। অর্পণা আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। সৌরভ থম মেরে বসে রইল। সবকিছুর জন্য সে নিজেই দায়ী। দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, হারামের নেশায় পড়ে হালালকে হারাতে হচ্ছে। অবৈধ আকর্ষণের মোহে পড়ে বৈধ ভালোবাসাকে হারাতে হলো। একটা কালো অতীত, যা শুধু ফেলে আসা সময়ই আটকে থাকে না, বরং বর্তমানকে ধ্বংস করে আর ভবিষ্যতেও বিষ ছড়ায়। কিছু ভুল শুধরে নেওয়ার সুযোগ থাকে না, কিছু পাপের শাস্তি কেবল অনুশোচনায়। পর্ব ৭। আজ সৌরভের জন্মদিন হলেও তার মনে কোনো আনন্দ নেই। জন্মদিন উপলক্ষে বিছানায় পড়ে আছে নতুন জামা, মোবাইলে একের পর এক শুভেচ্ছা আসছে, সোশ্যাল মিডিয়ায় তাকে ট্যাগ করে কত পোস্ট, সবই যেন অর্থহীন, যেন নিষ্প্রাণ হয়ে গেছে। প্রতি জন্মদিনেই সালমা সব আয়োজন করে, সৌরভের বন্ধুদের দাওয়াত দেওয়া, এতিম বাচ্চাদের কাপড় চোপড় দেওয়া সবই। কিন্তু এবার কিছুই করেনি। সৌরভের রুমে এসেই দেখে সৌরভ বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে সকাল সকাল। জন্মদিনের পাশাপাশি আজকে ছুটির দিন, সেজন্য অফিসও নেই। সালমা সে সুযোগে রুমে গিয়েই বলতে আরম্ভ করে, আজ না তোর জন্মদিন? আজকেও মুখ ভার? সৌরভ ম্লান হেসে বলল, আমার জন্মদিন, তাই বলে কি সব ঠিক হয়ে গেছে? সালমা দীর্ঘশ্বাস ফেলল, বুঝল সৌরভ কি বুঝিয়েছে। জানত, ব্যাপারটা এত সহজে মিটবে না। অর্পণার জন্য মন খারাপ। সৌরভ কোনো উত্তর দিল না, শুধু জানালার দিকে তাকিয়ে রইল। সালমা আবারও বলল, তুই চাস না তোর জীবনে আবারও অর্পণা পুরনো রূপে ফেরত আসুক? সৌরভ গভীর শ্বাস ফেলল। আমি চাই, কিন্তু ওর মনটাই যদি ফিরে না আসে, তাহলে ওর ফিরে আসার মানে কি? সালমা এবার সত্যিই বিরক্ত হল। ভ্রু কুঁচকে বলতে লাগল, এত সহজে হাল ছেড়ে দিচ্ছিস কেন? জানিস তো, ও কেন এভাবে দূরে সরে গেছে? তুই নিজেই তো দায়ী। সৌরভের চোখে এক ঝলক যন্ত্রণা খেলে গেল।
আপাও যে শেষোক্ত কথাটাকে তাকেই অপরাধী বানিয়ে বলল বুঝতে আর বাকি রইল না। তাহলে চেষ্টা করো। ও অন্তত এসেছে, সেটা তো বড় ব্যাপার। ও যদি সত্যিই তোকে আর চাইতো না, তাহলে আসতি না। সৌরভ মাথা নিচু করল। ও এসেছে, কারণ ও প্রেগন্যান্ট। ও এসেছে সন্তানের কথা ভেবে, আমার জন্য না। ঠিক আছে, ধরলাম তাই। অর্পণার এখন 5 মাস চলছে। কিন্তু তুই কি জানিস, মা হতে গিয়ে একটা মেয়ে কত কষ্ট পায়? ওর শরীর, মনের অবস্থা কতটা নাজুক এখন? তুই যদি সত্যিই চাস ওর কাছে ফিরে যেতে, তাহলে এখনই সময় ওকে বোঝার, ওকে ভালোবাসার। শাস্তি পাওয়াই যদি উদ্দেশ্য তাহলে দূরে থেকে কষ্ট পাওয়াই যথেষ্ট। কিন্তু যদি সত্যি নিজের ভুল শুধরাতে চাও, তাহলে ওকে বোঝার চেষ্টা করো, ওর যত্ন নাও, ভালোবাসো। এই ভালোবাসাই দূরত্ব ঘোচাবে। সৌরভ এক মুহূর্ত চুপ করে রইল। সালমার কথা সত্যি। কিন্তু অর্পণা কি তাকে আর একটুও ক্ষমা করতে পারবে? অর্পণা ঠিক 3 মাস পর ফিরে এসেছে, কিন্তু সে যেন আগের অর্পণা নেই। তার শরীরে মাতৃত্বের ছাপ বিদ্যমান, শরীর একটু ভারী হয়ে গেছে, পেটের উঁচুটা স্পষ্ট, চলাফেরায় সতর্ক। কিন্তু সৌরভ জানে, এই ফিরে আসা অর্পণার তার প্রতি ভালোবাসা থেকে নয়, বরং বাধ্যবাধকতার। গ্রামে ভালো চিকিৎসা নেই, আবার অর্পণার প্রেগন্যান্সির জটিলতা। শহরের বড় ডাক্তার দেখাতে আসতে হতো তাকে। সন্তানের ভালোর কথা ভেবেই অর্পণা ফেরত এসেছে, কিন্তু সৌরভের প্রতি তার অবজ্ঞা স্পষ্ট। বিছানায় দুপাশে দুজন মানুষ শয়নরত থাকে, তাদের মধ্যে নেই কোনো ভালোবাসা। নেই কোনো প্রয়োজন ব্যতীত কথাবার্তা। অথচ আগের দিনগুলো কত সুন্দর ছিল। চোখ বুজলে সেসব যেন চোখে ভাসে। সৌরভ জানে এটা তার প্রাপ্য। অর্পণা? বিছানায় আধশোয়া ছিল অর্পণা, তখনই রুমে সৌরভ আসে। অর্পণা আগের মতন থেকেই উত্তর দিল। কিছু দরকার? অর্পণার উত্তরে সৌরভ আশাহত হল। সবসময় দরকার হলেই কথা বলতে হয় তাই না? তাছাড়া একটু কথা বলতে ইচ্ছে করে না? সময়ের সাথে সাথে সম্পর্কটাও বদলেছে, বুঝছো না তুমি? বুঝেছি। তবুও এই ব্যবহার মেনে নিতে কষ্ট হয়। আমারও কষ্ট হয় সৌরভ। আমি এখনো মেনে নিতে পারিনি। শুধু সন্তানের জন্য এত দ্রুত চলে এসেছি। অর্পণার এই কথায় সৌরভ আর কিছু বলার সুযোগ পেল না। সন্তানের জন্য হলেও অর্পণা তার সংসারে ফেরত এসেছে, এটাই বা কম কিসে? এসব ভেবে ভেবে নিজেকে অর্পণার থেকে সংযত রাখছে। পাছে কিছু ভুলে অর্পণা না আবার চলে যায় সে ভয়ও তার মনের ভেতর আছে। আজকে আমার জন্মদিন ছিল। ওহ! অর্পণার এরকম উত্তর শুনে আর ইচ্ছে হলো না সৌরভের সেখানে থাকতে। চলে যাচ্ছিল ঠিক তখনই অর্পণা বলে উঠল, শুভ জন্মদিন। অর্পণার শুভেচ্ছা শুনে সৌরভ প্রতি উত্তরে মুচকি হেসে বলল, এটুকুই যথেষ্ট। সৌরভ চলে যেতেই অর্পণা নিজ মনে ভাবতে থাকে, এসব আর কতদিন? তারও যে এভাবে থাকতে ভালো লাগে না, আবার ভালো না লাগলেও এটুকু শাস্তি তো সৌরভের প্রাপ্যই। দূরে থেকে দূরত্ব নয়, কাছে থেকে দূরে থাকা বড় কষ্টের। অর্পণা? খাওয়ার পরে রয়েছে। খাবে কে শুনি? রুমে ঢুকতে ঢুকতে সালমা অর্পণাকে কথাগুলো বলল। অর্পণা কিছুটা আহ্লাদি কণ্ঠে বলে, আপা, আর কত খাবো? যত পারিস তত খাবি। অর্পণা মুচকি হেসে বলে, তাহলে আর পারছি না। বাচ্চার জন্য খেতে হবে। তুই তো জানিস তোর কত সমস্যা। আচ্ছা খাবো, তবে আর আধা ঘন্টা পর। অর্পণা একটা কথা বলি? সালমার এরকম কথায় অর্পণা হয়তো বুঝে গেল। সৌরভের ব্যাপারে হলে না আপা। অর্পণার উত্তর শুনে সালমার মুখটা মলিন হয়ে যায়। এতগুলো মাস তো হয়ে গেল, যদি একটু সম্পর্কটাকে ঠিক করে নিতিস। তোমার ভাই যে আমার সাথে প্রতারণা করেছে, সেটা ঠিক হবে? কোনোদিনও না। তাহলে? এখন তো তোকে ভালোবাসে, বিয়ে হয়েছে তোদের। অতীত, যা শুধু ফেলে আসা সময়ই আটকে থাকে না, বরং বর্তমানকে ধ্বংস করে আর ভবিষ্যতেও বিষ ছড়ায়। ভবিষ্যতের কথা। সালমাকে মাঝপথে থামিয়ে দেয় অর্পণা। নিজে বলতে আরম্ভ করে, তুমি সবই জানো। শুধু আমার জায়গায় নিজেকে বসাও, তাহলেই উত্তর পাবে। সালমা আর কিছু না বলে চলে যায়। অর্পণা আগের মতনই বসে থাকে। এভাবেই চলছে তার জীবন। সে
এভাবে থাকলেও সৌরভ এভাবে নেই, সে আপ্রাণ চেষ্টা করছে অর্পণার মন ঠিক করার। ক্লান্ত দেহে অফিস থেকে ফিরলেও অর্পণার যত্ন নিতে ভুলে না। অর্পণার যা অপছন্দ সেসব খাবার বাড়িতে রান্নাও হয় না। অর্পণাকে এখন রান্নার দায়িত্ব থেকে ছুটি দেওয়া হতে ঘরের তেমন কাজই করতে দেয় না সৌরভ। যা খেতে পছন্দ করে সেসব খাবার ফ্রিজ ভর্তি। রানীর মতন যত্নে রেখেছে স্ত্রী আর তার অনাগত সন্তানকে। এরকম ভালোবাসা সব মেয়েরাই চায়। অর্পণা পেয়েও থম মেরে আছে। শুধু চুপচাপ থাকে, যেন তার অনুভূতি মরে গেছে। এখনো মাঝে মধ্যে ওসব মনে পড়ে যায়। ঠিক তখনই কলিং বেলের আওয়াজ কানে আসে। সালমা রান্না করছে আর সৌরভ বেরিয়ে গেছে। অর্পণা আস্তে আস্তে গিয়ে দরজা খুলে দিতেই দেখে একজন পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছে। অর্পণা ডেলিভারি ম্যানের হাত থেকে পার্সেলটা নিল। বাইরে থেকে সাজানো ছোট্ট একটা বাক্স, সঙ্গে একটা কার্ড। অর্পণা ভেতরে এসে ধীর হাতে সেটা খুলল। ভেতরে একটা দামি ঘড়ি, আর পাঞ্জাবি। সঙ্গে একটি চিরকুট। শুভ জন্মদিন। এত বছরে কখনো উইশ করতে ভুলিনি, এ বছর সে পথ বন্ধ। আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল তোমার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো। যদিও সেগুলো অতীত, কিন্তু আমার কাছে সেগুলো সোনালি অতীত, যা কখনো ভোলার নয়। তোমার মতো মানুষ আমি আর কখনো পাবো না, পেতে চাইও না। আমি সবসময়ই চাই তুমি ভালো থাকো, সে তোমার বউকে নিয়েই না হয় ভালো থাকো। তবুও তুমি তোমার মতন ভালো থাকো, আমি সেটুকুই চাই সব সময়। চিরকুটটা পড়ার সঙ্গে সঙ্গে অর্পণার চোখের সামনে ভেসে উঠল পুরনো দৃশ্য। সৌরভের সঙ্গে নিপার ঘনিষ্ঠতা, তার সাথে হওয়া বিশ্বাসঘাতকতা, সেই ভয়ঙ্কর রাত যখন সে না চাইতে সত্যির মুখোমুখি হয়েছিল। রাগে হাত কাঁপতে লাগলো অর্পণার। এত কিছু ঘটার পরও, এত দূরত্বের পরও, আবার সেই মেয়ে। তাহলে সৌরভের এই যত্ন ভালোবাসা এগুলো? তবে কি মিথ্যা? ভেবেছিল দূরত্ব রেখে হলেও অর্পণা তো আছে সৌরভের জীবনে। না, এবার সব শেষ করার সময় এসেছে। তবে একবার যাচাই করা দরকার। বাড়ি ছাড়ার আগে অর্পণা গোপনে সৌরভের সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড নিজের ফোনে লগইন রেখেছিল। দ্রুত সৌরভের চ্যাট লিস্ট চেক করতে লাগল। এই 3 মাসে সে অফিসের 2-3 বন্ধু ছাড়া কারো সাথেই যোগাযোগ রাখেনি। অর্পণা এবার সৌরভের প্রাক্তনের আইডি সার্চ করল, কিন্তু কই কিছু তো আসলো না। এবার দ্রুত নিজের আইডি থেকে সার্চ করতেই নিপার আইডি সবার সামনে আসলো। এবং সোশ্যাল মিডিয়ায়ও সে সৌরভকে না হওয়া প্রিয় পুরুষ বলে জন্মদিনে পোস্ট করেছে। সেখানে আবার তাকে সহানুভূতি জানাচ্ছে। অর্পণা মনে মনে ভাবল, এই মেয়ের কি লজ্জা বলতে কিছু নেই? প্রাক্তন যে কিনা বিবাহিত, তাকে নিয়ে সবার সামনে পোস্ট করছে। কতটা বেহায়া হলে এরকম করেছি। রাগে শরীর কাঁপছে। অর্পণা এবার সৌরভের আইডিতে গিয়ে তার ব্লক লিস্ট চেক করতেই সেখানে তার প্রাক্তনের আইডি সবার আগে জ্বলজ্বল করছে। মানে সৌরভের সাথে তার প্রাক্তনের কোনো যোগাযোগ নেই। ভেবেছিল হয়তো সৌরভের সাথে তার প্রাক্তনের যোগাযোগ আছে। কিন্তু না, মেয়েটি সৌরভের জন্মদিনে উইশ করেছে। এবার আর ধৈর্যই কুলোয়নি অর্পণার। আপা, তোমার ভাইয়ের প্রাক্তনের ঠিকানা নিশ্চয়ই জানো? যেহেতু বিয়ের কথা হয়েছিল। সালমা কিছুটা অবাক হয়ে উত্তর দেয়। হ্যাঁ, কিন্তু কেন? কোনো কথা না বলে আমাকে নিয়ে চলো। আজকেই সব শেষ করব। কিন্তু আপা যাবে? না, আমি একাই যাব। অর্পণাকে এরকম রাখতে দেখে সালমা আর দেরি করল না। হাঁটা দিল। অর্পণা সরাসরি নিপাদের বাড়িতে গেল। বাড়ির সামনে পৌঁছে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। বাইরে থেকেই দেখা যাচ্ছে ভেতরে অনেক মেহমান, হাসাহাসি, চায়ের ট্রে একে একে পাশ কাটাচ্ছে অতিথিদের, আর তার মাঝে নিপা, সুন্দর সাজে দাঁড়িয়ে আছে। ছবিতে মেয়েটিকে দেখার ফলে বাস্তবে চিনতে বেগ পেতে হয়নি। অর্পণার মনে সংশয় হলো। তার কি এখানে আসা ঠিক হলো? মনে তো হচ্ছে এখানে কোনো অনুষ্ঠান বা বিশেষ কিছু। কিন্তু না, তার পিছু হটবার জায়গা নেই। নিপাকে এভাবে ছেড়ে দিলে হবে না। সে ভেতরে ঢুকে সরাসরি নিপার দিকে তাকিয়ে বলল, এখানে কি কোন অনুষ্ঠান হচ্ছে? নিপার মা হাসিমুখে এগিয়ে এসে বললেন, তিনি ভাবলেন হয়তো আগন্তুক মেয়েটি তার মেয়ের শুভাকাঙ্ক্ষী। নিপা বলেছিল, আজকে ওর ভার্সিটির নতুন কজন বান্ধবী আসবে। তুমি বোধহয় সে একজন? নিপার শুভাকাঙ্ক্ষী।
আজকে ওকে দেখতে এসেছে ছেলের পরিবার। ওর বিয়ের কথাবার্তা চলছে। অর্পণার ঠোঁটে দেখা দিল বাঁকা হাসি। বিয়ে? সত্যিই কি তাই? এদিকে বিয়ের সম্বন্ধ শুরু হচ্ছে আর সে মেয়ে প্রাক্তনকে জন্মদিনে উইশ করছে। আর চোখে নিপার দিকে একবার তাকালো, নিপার চেহারায় অবাকের ছাপ। চেহারা দেখে বুঝতে বাকি নেই সে অপর্ণাকে এখানে এক্সপেক্টই করেনি। অর্পণা এগিয়ে নিপার কাছে গেল। তা নিপা, তুমি আমাকে চিনবে না, এমনটা তো হয় না বলো। আমার ছবি তুমি নিশ্চয়ই অনেকবার দেখেছ। অর্পণার কথা শুনে নিপার চোখমুখের চেহারা এক নিমিষেই বদলে গেল। কাপা কাপা কণ্ঠে বলে উঠল, আপনি এখানে কেন? অর্পণা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, যে কারণে তুমি প্রাক্তনের বিয়ের পরও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাও নির্লজ্জের মতন, সে কারণেই আসা। কথাটা অর্পণা ফিসফিসিয়ে নিপাকে বলল। নিপা পরিস্থিতি বুঝে চুপ রইল। এতক্ষণে বাকি সবার উৎসুক দৃষ্টি অর্পণার দিকে। সে ধীরে ধীরে পাত্রপক্ষের সামনে এগিয়ে গেল। যেখানে পাত্র সহ মোট 4 জন মানুষ এসেছে। তাহলে আপনারা নিপার বিয়ে নিয়ে এসেছেন? পাত্রের মা হাসি মুখে বললেন, হ্যাঁ, মেয়ে বেশ সুন্দর, মিষ্টি ব্যবহার। আমাদের ছেলেরও পছন্দ হয়েছে। অর্পণা এবার নিপার দিকে তাকালো, যার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তার চোখে আতঙ্ক স্পষ্ট। অর্পণার আগমনে তার মনে শঙ্কার সুর বেজে উঠেছে। অর্পণা শাড়ির আঁচল সামলে বলল, আপনারা কি নিপার আসল চরিত্র সম্পর্কে জানেন? পাত্রপক্ষ একটু অবাক হল। পাত্রের মা বলল, মানে? আপনি কি বলতে চাইছেন? অর্পণা নিপার দিকে তাকিয়ে বলল, তোমার কি নিজেই বলা উচিত, নাকি আমি বলবো? নিপা চুপ করে রইল। নিপার মা সিতারা বেগম ভয় পেয়ে গেলেন। আতঙ্কিত হয়ে অর্পণাকে ধরে জিজ্ঞেস করে, এই মেয়ে, কে তুমি? এসব কেন বলছো? সিতারা বেগমের কথা অর্পণার গায়ে লাগল না। তার মনে পড়ছে সে সব কিছু। সাথে আজকে নিপা যা করেছে তা একটু নয় অনেকটাই বেশি। অর্পণা পাত্রের মায়ের কাছে গিয়ে বলতে আরম্ভ করে, এই মেয়ে আপনার ছেলের সাথে বিয়ের স্বপ্ন দেখছে, অথচ সে আমার স্বামীর সঙ্গে সম্পর্কে জড়িত ছিল অনেক বছর। শুধু সম্পর্কে না, শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়িয়েছে, সেই সম্পর্ক আমি এসব বিয়ের পর জানতে পারি। আমাকে যেমন ঠকানো হলো, আমি চাই না আপনার ছেলেও এই নোংরা, নির্লজ্জ মেয়েটাকে বিয়ে করে ঠকে যাক। এতক্ষণ যাবৎ যে আনন্দ, উল্লাসে মেতে ছিল সবাই, এক মুহূর্তের জন্য ঘর নিস্তব্ধ হয়ে গেল। সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। নিপা লজ্জায় মাথা নুইয়ে রেখেছে। পাত্রের মা বিস্ময় চেঁচিয়ে উঠলেন, এটা কি বলছেন আপনি? হ্যাঁ, যা বলছি, সব সত্যি। আমার স্বামী এবং নিপা ওরা একসঙ্গে ছিল, পারিবারিকভাবে বিয়ের কথা উঠতেই সম্পর্ক শেষ হয়ে যায়। বিশ্বাস না হলে নিপার মা বাবাকে জিজ্ঞেস করে দেখতে পারেন, সত্যি বলছি কিনা। আমি যখন এসব জানতে পারি বিয়ের পর, আমার স্বামীকে ছেড়ে চলে যাই। মেনে নিতে পারিনি ওসব। এসবই ছিল আমার সংসার ভাঙার কারণ। কেউই এসব শুনে ঠিক থাকতে পারবে না। আমিও পারিনি, চলে গিয়েও তারপর এখন ফেরত এসেছি, আজকে সৌরভের জন্মদিন ছিল। আর নিপা তাকে শুভেচ্ছাও জানিয়েছে। ভাবতে পারছেন, প্রাক্তনের প্রতি তার এত টান। তার বউ আছে, কদিন পর বাচ্চা হবে, সব জেনেও এই মেয়ের প্রাক্তনের প্রতি দরদ উপচে পড়ছে। সব শুনে নিপার বাবা গর্জে উঠলেন, নিপা, এটা সত্যি? নিপা কিছু বলার আগেই পাত্রের মা উঠে দাঁড়ালেন। সত্যি হোক বা মিথ্যা, আমাদের এখানে আর থাকার দরকার নেই। পাত্র উঠে দাঁড়ালো, তার চোখে ঘৃণা আর তাচ্ছিল্য স্পষ্ট। আমার মা ঠিকই বলেছে। আমি এমন মেয়ে চাই না, যে কিনা বিয়ের আগেই শরীর বিলায়। ছি। পাত্রপক্ষ তীব্র ঘৃণাভরে নিপার দিকে তাকিয়ে দ্রুত বেরিয়ে গেল। নিপা অসহায়ের মতো তাকিয়ে রইল, তার মুখ থেকে কোনো কথা বের হলো না। তার বাবা তার সামনে গিয়ে দাঁড়ালেন, রাগে গলা কাঁপছে। আমাদের মুখ আজ কালো করে দিলে, তাই না? তিনি রাগে কাঁপতে কাঁপতে নিপার গালে এক থাপ্পড় দিলেন। নিপার মা কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু বাবার কণ্ঠে প্রচণ্ড রাগ। চুপ। মেয়ের এমন অধঃপতন। তুমি আমাদের সমাজে কি অবস্থা করে দিলে? এজন্যই কি নিজের মেয়ে না হওয়া সত্ত্বেও এত আদরে যত্নে মানুষ করেছিলাম। ভালোবেসেছ ঠিক আছে। সম্পর্ক বিয়ে অবধি গড়াতে যেও হয়নি,
হয়তো সৃষ্টিকর্তা তাকে তোমার জীবন সঙ্গী হিসাবে রাখেনি। আর তুমি কিনা বিয়ের আগেই। ছি, বলতেও লজ্জা লাগছে। নিপা থরথর করে কাঁপছে, তার চোখের পানি পড়তে শুরু করেছে। নিপা মাথা নিচু করে রেখেছে, চোখের পানি একের পর এক টুপটাপ গাল বেয়ে পড়ছে। যেন তার দুচোখের ভেতর কোনো বাঁধ নেই, মন থেকে উপচে পড়ছে জমে থাকা বেদনা। এই লোকগুলো তার নিজের বাবা মা নয়। সম্পর্কে খালা, খালু হয়। যদি সত্যিকারের বাবা মা হতো, তাহলে কি তার প্রথমে প্রেমকে এত নিষ্ঠুরভাবে অস্বীকার করত? সৌরভ ভালো নয়। তাকে সুখী রাখতে পারবে না, শুধু এই কথাটাই মেনে তারা এক নিমেষে নিপার সব ভালোবাসাকে বিসর্জন দিতে বলেছিল। সে বিসর্জন দিয়েছিল। কিন্তু মন কি মানে নি। সে পরিবারের সঙ্গে লড়েছিল নিজের প্রেমের জন্য। ভালোবেসেই তো সে একদিন নিজেকে সঁপে দিয়েছিল সৌরভের হাতে। তার অস্তিত্বের প্রতিটি কণা ভালোবেসেছিল সৌরভকে। সেই ভালোবাসার ডাকে সাড়া দিয়েই তারা একে অপরের হয়ে উঠেছিল, এক নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। অথচ আজ সেই সম্পর্কের কোনো মূল্য নেই বলা চলে। তারপর সব বদলে গেল। কিছু তুচ্ছ ঝগড়া, কিছু রাগভিমান, আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অনড় সমাজ। নিপার বাবা মা প্রথম থেকেই সৌরভকে পছন্দ করত না। শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে, তার ভালোবাসার কাছে হার মেনে রাজি হয়েছিল তারা। কিন্তু নিপার করা সেই সামান্য ঝগড়া আর কিছু বলা কথাকে কেন্দ্র করে তারা সিদ্ধান্ত নিয়ে নিল এই ছেলের সঙ্গে বিয়ে হবে না। কিন্তু নিপা বোঝাতে পারত তার পরিবারকে। করেনি সে চেষ্টা। তখন সৌরভ রাগের বশে নিপাকে কটু কথা শোনায়, যা আগুনে ঘি ঢালার মতন ছিল। ব্যাস, নিপা তখন পাথর হয়ে যায়। কোথা থেকে ভালোবাসার অনুভূতিকে ঠেলে দিয়েছিল তার রাগ, জেদ। সে বিচ্ছেদের ঘোষণা দিয়ে দেয়। বরাবরের মতনই সৌরভ তার কাছে এসেছিল, যেমন প্রতি ঝগড়ার পর আসত। নিপার জেদ তখন এতই ছিল সে সৌরভকে অপমান করে ফিরিয়ে দেয়। তারপর একদিন শুনে সৌরভ বিয়ে করে নিয়েছে। প্রথমে ভাবেনি এত দ্রুত সৌরভ বিয়ে করবে, পরক্ষণেই বুঝতে পারে, আদতে দোষ তো তার নিজেরই। কিরে, বিয়ের আগে ওসব করে বসেছিলিস? লজ্জা শরম ছিল না তোর? অবশ্য নিজের মেয়ে হলে আমাদের শিক্ষা কাজে লাগত। তুই তো নিজের মেয়ে নস, সেটাই বুঝিয়ে দিলি। এই একটা কথা নিপাকে ভেতর থেকে ভেঙেচুরে দিল। মায়ের পা জোড়া আঁকড়ে ধরল। মা, আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো আমায়, আমি তো কেবল সৌরভকে। পুরো কথা শেষ করতে পারল না নিপা। থেমে গেল নিপার এই কাদো কাদো মুখ যেন অর্পণাকে আনন্দ দিচ্ছে। সে নিপার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার আর কয় মাস পরই ডেলিভারি। আমরা দুজন থেকে তিনজন হব। তোমার লজ্জা নেই? প্রাক্তনের জন্য এখনো। আর বিয়ে তো ফরজ হয়ে গেছিল, তোমাদের বিয়ে করে নিলেই পারতে না? মানলাম ভালোবাসো, তাহলে যে সম্পর্কে বিয়ে ফরজ হয়ে যাবার পরও বিচ্ছেদ হয়, সে সম্পর্কর মানুষটাকে এখনো ভালোবাসা মানে কি? এটা কিরকম ভালোবাসা? এসব করেও বিচ্ছেদের কথা ভেবেছিলে কি করে? নিজের সব বিলিয়ে দিয়ে কি করে পেরেছিলে? পেরেছ দেখেই বোধ হয় এখনো প্রাক্তনকে ঘিরে টাইমলাইনে দুঃখজনক স্ট্যাটাস হতে, প্রাক্তনকে জন্মদিনে উইশ করতে রুচিতে বাধে না। ছি, ঘৃণা হয় তোমার উপর। তোমার তো নিজের বলতে নিজের ইজ্জতও রইল না। মেয়ে নামের কলঙ্ক তুমি। কথাগুলো সত্যি, তিক্ত সত্যি। যা নিপাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। বাবা তখন আঙুল উঁচিয়ে নিপাকে বলে, সঠিক শিক্ষা দিতে পারলাম না, এই আফসোস কোথায় রাখব? তখনই ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন কাকিমা। মুখ ভর্তি তাচ্ছিল্যের হাসি, চোখে মুখে বিষাক্ত বিদ্রূপ। নিপার দিকে একদৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন, হ্যাঁ রে নিপা, দেখতে তো আলাভোলা লাগে তোকে। কিন্তু ভিতরে যে এমন কাণ্ড করেছিস, তাকে জানতো। বিয়ের আগে যা করার করেছিস, আর এখনো পুরনো ভাতারকে জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছিস। তুই তো সিরিয়ালের খলনায়িকার চেয়েও মারাত্মক। শব্দগুলো বিষের মতো ছুঁড়ে দিয়ে মহিলা ঘর থেকে বেরিয়ে গেলেন, যেন নিপার অস্তিত্বকেই ঘৃণা করেন। নিপা নির্বাক দাঁড়িয়ে থাকল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, গায়ের রক্ত যেন জমে গেছে লজ্জা, অপমান আর যন্ত্রণায়। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এমন সময় পাশে দাঁড়িয়ে থাকা সালমা মুখ খুলল, গলায় ঘৃণা উপচে পড়ছে।
আপনাদের মেয়েকে বোঝান। একবার তামাশা করেছিল আমার ভাইয়ের বিয়ের আগে, এখন বিয়ের পরও সেই একই তামাশা করে যাচ্ছে। ওকে সাবধান করে দিন, না হলে আমরা কিন্তু ছাড়ব না। এতক্ষণ চুপ থাকলেও নিপা এবার কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল। আমি তো সৌরভের সাথে কোনো যোগাযোগ রাখিনি, আপনারা আমার বাবা মাকে অপমান করবেন না। উনারা তো কিছু করেনি। অর্পণার বলা শেষ হলো না। সেই নিপাকে আবারও বলল, ওরকম কাজ করার আগে বাবা মায়ের কথা যখন মনে হয়নি এখনো মনে না আসাই উচিত। সৌরভের সাথে সম্পর্ক নেই, তাহলে টাইমলাইন জুড়ে প্রাক্তনের বিরহে পোস্ট কেন? কেন ওর জন্মদিনে উপহার পাঠাও? এসব করে তো সম্পর্কই করতে চাইছো। শুনো মেয়ে, আমার স্বামী বিয়ের পর তোমার নামটাও মনে রাখেনি, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তার মন মস্তিষ্ক জুড়ে এখন তার স্ত্রী, সন্তান। আমি দূরে ঠেলে দেবার পরও সে অনড়। সুতরাং অন্যের স্বামীকে ভালোবাসার দোহাই দেওয়া থেকে বিরত থেকে নিজের জীবন নিয়ে ভাবো। আরে লজ্জাও থাকা উচিত আরেকজনের স্বামীর প্রতি মনে অনুভূতি জাগ্রত করাতে। এরকম মন নিয়ে ঘুরো কি করে? অন্যের স্বামীকে নিয়ে চিন্তাভাবনা বাদ দাও, সে এখন শুধু তোমার প্রাক্তন নয়, অন্য কারো স্বামী এবং বাবা। কথাটা মাথায় রেখো, আর কিছু যেন আমার চোখে না পড়ে। তারপরই অর্পণা নিপার মা এর দিকে ঘুরে দাঁড়িয়ে ফিসফিসে গলায় বলল, কিন্তু সেই স্বরে ছিল ভয়ানক হুমকি। মেয়েকে সামলে রাখুন আন্টি। প্রথমবার আপনাদের ঘরে এসেছি সতর্ক করতে, দ্বিতীয়বার পা রাখব পুলিশ স্টেশনে। এই বলে সে এক ঝটকায় ঘুরে দাঁড়ালো, সালমাকে সঙ্গে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। অর্পণা দরজার চৌকাঠ পেরিয়ে একবার গভীর শ্বাস নিল। যেন একটা কঠিন বোঝা নামল তার বুক থেকে। সৌরভকে সে শাস্তি দিয়েছে, এখনো দিচ্ছে। একই ছাদের নিচে থেকেও দূরে সরিয়ে রেখেছে। প্রতিটি মুহূর্তে সৌরভকে বুঝিয়ে দিচ্ছে, কোনো অপরাধ ক্ষমা হয় না। এখন নিপার পালা। সে শুধু সৌরভের দোষ দেখবে, আর নিজে পবিত্র সাজবে, এটা হবে না। একই অপরাধ, তবু শাস্তি পাবে শুধু সৌরভ? না। আজকের পর নিপার কুকর্মের কথাও সবাই জানবে। সৌরভের মতন সবার চোখেও তাকে অপরাধী হতে হবে। সৌরভ যেমন পরিবারের চোখে আর চোখ মেলাতে পারে না, অর্পণার সামনে কণ্ঠ উঁচিয়ে কিছু বলতে পারে না, সেই একই পরিণতি নিপারও হওয়া উচিত। অর্পণা আর এক মুহূর্ত দাঁড়ালো না। বিদ্বেষের আগুনে পোড়া এক হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। পিছনে রয়ে গেল নিপা সবার তাচ্ছিল্যের দৃষ্টি, কটু কথা, আর ঘৃণা নিয়ে ঠায় দাঁড়িয়ে। দাঁড়িয়ে থাকতে আর পারল না। ভারী পায়ের মতো টলতে টলতে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করল। দরজা লাগার সঙ্গে সঙ্গে যেন বাঁধ ভেঙে গেল। গুমরে গুমরে কাঁদতে লাগল নিপা। মুখ চেপে কান্না চাপতে চাইল, পারল না। চোখের জল বালিশ ভিজিয়ে দিচ্ছে, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে তীব্র যন্ত্রণায়। নিপা বুঝে গেছে সৌরভ এখন চিরকালের জন্য অন্য কারোর। কিন্তু বুঝলেই কি মনকে বোঝানো যায়? তার মনের প্রতিটি কোণে আজও সৌরভের অস্তিত্ব। রাত্রি গভীর হলে নিপা চুপচাপ কেঁদে নেয়, চোখের জল শুকিয়ে গেলেও বুকের ভেতর হাহাকার থেকে যায়। এই ভুলের শাস্তি সে আজীবন পেয়ে যাবে। সৌরভ ছিল তার প্রথম প্রেম। তার প্রথম ছোঁয়া, প্রথম অনুভূতি, এসব কি ভুলে থাকা যায়? নিপা পারেনি। একটা ভুলের ফলে দুজনের ভালোবাসার সম্পর্ক এখন রূপ নিয়েছে একপাক্ষিক ভালোবাসা হিসেবে। হারানোর পর নিপা বুঝেছে, মন থেকে মুছতে পারেনি সৌরভকে সে অন্যের হওয়া সত্ত্বেও। সমাজে তো এমন কতই আছে একপাক্ষিক ভালোবেসে দহনে পুড়তে থাকে। ভালোবাসার মানুষটি অন্য কারো সাথে সুখে থাকে আর তাকে ভালোবেসে কেউ একজন বিরহ ভোগ করে। নিপাও এখন সেই দলের একজন হয়ে গেছে, না চাইতেন। সৌরভের জন্য আজও তার মনের কোণে জায়গাটুকু রয়ে গেছে। সৌরভের বিয়ে হয়ে গেছে। সে আজ অন্য কারো স্বামী, অন্য কারো অধিকারভুক্ত। কিন্তু তবুও নিপা নিজেকে থামাতে পারেনি। আজও রোজ সে সৌরভের প্রোফাইল ঘুরে দেখে। যখন সৌরভ বিয়ে স্ট্যাটাস দিয়েছিল, নিপা সে রাতে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারেনি। বালিশ ভিজে গিয়েছিল তার নীরব কান্নায়। বিয়ের পর নিপা কখনো চায়নি সৌরভের সাথে যোগাযোগ করতে, চেয়েছে তার ভুলের মাসুল সেই দিক, সৌরভ ভালো থাকুক। কখনো সরাসরি ভাবে সৌরভের সাথে যোগাযোগ করার কোনো চেষ্টাই করেনি। আড়াল থেকে দেখে গেছে সোশ্যাল মিডিয়ায়।
প্রতি বছর জন্মদিনে নিপাই প্রথম শুভেচ্ছা পাঠাত সৌরভকে। আজও ব্যতিক্রম হয়নি, বরং এইবার সে একপাটি উপহারও পাঠিয়েছে। সৌরভ এখন তার নয়, কোনোদিনও হবে না। কিন্তু ভালোবাসার কি কোনো সীমারেখা থাকে? ভালোবাসা কি বাধা মানে? বাঁধ মানলে তো নিপাও বাঁধে আটকা পড়ত। আটকেই ছিল। সে সৌরভের সাথে কোনোরকম যোগাযোগ কিচ্ছু করেনি, না চেয়েছে সৌরভের সংসারে নাক গলাতে, বরং চেয়েছে সবসময় ভালোবাসা ভালো থাকুক। তার বলেই তো সৌরভ তার হতেও হয়নি। শুধু আজকে সৌরভের জন্মদিন ছিল, সেই সাথে পাত্রপক্ষও তাকে দেখতে আসার কথা ছিল। যদি আর সৌরভকে জন্মদিনে শুভেচ্ছা করতে না পারে, বিয়েটা ভাঙতে না পারে, সে বিধানে একটা উপহার পাঠিয়েছিল মনকে বুঝো দিতে। কিন্তু কে জানত এর জন্য তাকে সহ তার পরিবারকে এতটা অপমানিত হতে হবে? অবশ্য দোষী তো সে নিজেই। বিয়ের আগে সবকিছু বিলিয়ে দেওয়ার আগে ভাবা উচিত ছিল, সে ভাবেনি তার খেসারত এখন দিচ্ছে। প্রত্যেকটা ভুলেরই খেসারত হয়তো কোনো না কোনো সময় দিতেই হয়। ভালোবাসা ভোলা এতটাও সহজ নয়। এজন্যই তো এত মাস ধরে যত পাত্রপক্ষ এসেছে, নিপা নিজেই কোনো না কোনোভাবে বিয়ে ভেঙে দিয়েছে। সে আজও একই করত। ভালোবাসা যে পেতেই হবে এমন তো কথা নেই। নিজের ভালোবাসার স্মৃতিকে আঁকড়ে ধরে এক নিঃশব্দ তপস্যায় কাটিয়ে দিচ্ছে এতগুলো দিন। কিছু প্রেম থাকে, যা কখনোই শেষ হয় না। কিছু সম্পর্ক থাকে, যা পূর্ণতার অপেক্ষায় শেষ হয়ে অপূর্ণতার মাঝেই চিরকাল বেঁচে থাকে। সবার সামনে সব প্রকাশ হবার পর, হয়তো আজকের পর নিপা সেই আহ্লাদে গড়া বাড়ির বড় মেয়ে থাকবে না। যে বাবা একসময় গর্বভরে বলতেন, আমার মেয়ে আমার মুখ উজ্জ্বল করবে, সেই বাবাই হয়তো এখন ডাইনিং টেবিলে তার দিকে তীব্র ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। একসময় যে মা প্রতিদিন মাথায় হাত বুলিয়ে খাইয়ে দিতেন, সেই মাও হয়তো নিঃশব্দে মুখ ফিরিয়ে নেবেন। খাবার গলার কাছে এসে আটকে যাবে, কিন্তু কিছু বলার অধিকার থাকবে না নিপার। কষ্ট পেলেও সহ্য করতে হবে। কারণ সে ভুল করেছে। একটা ভুল, যা লুকিয়ে ছিল এতদিন, আজ তা প্রকাশ্যে এসেছে। সমাজের চোখে, পরিবারের চোখে, নিপা আজ কলঙ্ক। এই সমাজের মানুষগুলো যার তার প্রিয়জন তারা তার ভালোবাসার কদর করবে না, করবে কেবল বিচার। যেমন মাথায় করে রেখেছিল সবাই, আজ থেকে তার অবস্থান হবে পায়ের নিচে। ভালোবাসাকে হারানো, সম্মান হারানো, সবকিছুর জন্য সে নিজেই দায়ী। এ দোষ কাকে দিবে? এখন থেকে তাকে শাস্তি পেতে হবে প্রতিটা মুহূর্তে। প্রতিটি নিঃশ্বাসে মনে পড়বে, একসময় এই হাতগুলো সৌরভের হাত ধরেছিল। একসময় এই চোখগুলো তার চোখে হারিয়ে গিয়েছিল। একসময় সে নিজেকে সম্পূর্ণভাবে অর্পণ করেছিল তার কাছে, ভালোবেসেছিল মনপ্রাণ দিয়ে। একসময় যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নই আজ এক বিভীষিকা হয়ে ফিরে আসবে। ভালোবাসা সবার জন্য আশীর্বাদ হয় না। কখনো কখনো, ভালোবাসা ভয়ানক এক ভুল হয়ে যায়। একটা ভুল, যার শাস্তি হয়তো সারাজীবন বয়ে বেড়াতে হয়। যার জ্বলন্ত উদাহরণ সৌরভ আর নিপা। বাইরে বেরিয়ে এসে অর্পণা একবার আকাশের দিকে তাকালো। সূর্যাস্তের আলো লালচে হয়ে গেছে, অন্ধকার নেমে আসছে। সালমা তারা দিতেই অর্পণা দ্রুত পা চালালো। গোধূলি বিকেল, তখন সূর্যের হালকা রক্তবর্ণ আলো মাটির ওপর বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছে। হালকা ঠান্ডা বাতাসে গাছের পাতা দোল খাচ্ছে। পেছনে নদীর কলকল শব্দ শোনাচ্ছে। দুটো মানবকে পুরো পরিবেশ যেন এক অনন্য শান্তির দিকে ঠেলে দিচ্ছে। অর্পণা, এক সুন্দর নীল রঙের শাড়িতে সজ্জিত। তার শাড়ির উপর সূর্যের সোনালি আলো পড়ে, তাকে আরো স্নিগ্ধ লাগছে। সৌরভের সামনে বসে আছে। শাড়ির ভেতরে থাকা তার উঁচু পেটটা জানান দিচ্ছে নতুন প্রাণের। জীবনের নতুন অধ্যায় একে একে এগিয়ে আসছে অর্পণার দিকে। সৌরভের দিকে তাকিয়ে সে কিছুক্ষণ নীরব হয়ে থাকে, হালকা বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছে, সৌরভ স্ত্রীর সেই সুন্দরতম দৃশ্য উপভোগ করছে। সৌরভ, অন্যদিকে, একেবারে ভগ্নপ্রায়। সে বুঝতে পারছে না কিভাবে অর্পণাকে কিছু বোঝাবে, কিভাবে সে তার ভুলগুলো সংশোধন করবে। তার এখন আর অর্পণার চোখের দিকে তাকানোর মতো সাহস নেই। হাসপাতালে যখন সে প্রাণে বেঁচে ফিরে এসেছিল মনে হচ্ছিল প্রাণপাখি উড়াল দিলেই ভালো হতো। অর্পণার দিকে তাকিয়ে সৌরভ ধীর স্বরে বলল, যেদিন হাসপাতাল থেকে ফিরে এলাম, সেদিন আমি জানতাম,
তুমি আর কখনো আমার কাছে আসবে না। তোমাকে হারিয়েছি ভেবে মনকে বুঝিয়েছিলাম। কিন্তু আল্লাহ ফিরিয়ে দিয়েছে তোমাকে। হোক না সেটা দূরত্বে, তবুও তুমি আমার কাছে আছো, এটাই অনেক। সৌরভ এক দৃষ্টিতে তাকিয়ে রইল অর্পণার দিকে। অর্পণার কণ্ঠ কঠিন হয়ে উঠল, ঠোঁটে একরকম ব্যঙ্গভরা হাসি এনে সে বলল, এমন দূরত্বে রেখেও ভালোবাসবে? নাকি প্রাক্তনকে মনে করবে? যেমন মনে করে সবকিছু রেখে দিয়েছ। সৌরভের মুখের হাসি মিলিয়ে গেল। অর্পণার প্রথম কথায় যে প্রশান্তির অনুভূতি এসেছিল, সেটি মুহূর্তের মধ্যেই মুছে গেল তার চোখে মুখে। বিষণ্ণ হয়ে মাথা নিচু করল। গলার স্বর ধরা ধরা, যেন নিজের দোষ স্বীকার করতে দ্বিধাবোধ করছে, তবু বলে উঠল, সবকিছু ডিলিট করেছিলাম, মনমস্তিষ্ক সবখান থেকে। কিন্তু ভুলবশত ফোনের ওই এপসে রয়ে গিয়েছিল। অর্পণা, খেয়াল ছিল না আমার। বিশ্বাস করো, আমি বিয়ের পর কেবল তোমাকেই ভালোবেসেছি, তোমার দিকেই নিজেকে ধাতস্থ রেখেছি। আমি মানছি, আমার অতীতের ওসব ভুল ছিল। বিয়ের আগে ওসব করা কখনোই ঠিক নয়। ভয় পেয়ে তোমাকে শেয়ার করিনি। এটাও আরেকটা ভুল। আমি ভুল অবশ্যই করেছি, কিন্তু আমি তা শুধরে নিতে চেয়েছি, তোমার জন্য, আমাদের সন্তানের জন্য। আমি চাই, তোমার হাত ধরে, তোমার ভালোবাসায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে। আমার মন, আমার অস্তিত্বে কেবলই তুমি, শুধু তুমি। আর তুমিই থাকবে। খুব ভালোবাসি, বউ। সৌরভের চোখের দৃষ্টিতে ছিল অপরিসীম ভালোবাসা আর আকুতি। অর্পণা চুপ করে থাকল কিছুক্ষণ। তার মুখে এক অনিচ্ছুক হাসির রেখা ফুটে উঠল। এই কটা দিন সে সৌরভের থেকে নিজেকে দূর সরিয়ে রেখেছিল, তার ভালোবাসাকে অস্বীকার করতে চেয়েছিল। কিন্তু সৌরভ এক মুহূর্তের জন্য তাকে ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে দেয়নি। বরং দ্বিগুণ যত্নে আগলে রেখেছে, তার প্রতিটি অনুভূতিকে মূল্য দিয়েছে। যখন অর্পণা ইগনোর করেছে, তখনও সৌরভ দায়িত্ব পালনে বিন্দুমাত্র খামতি রাখেনি। বরং সে যখন জানতে পেরেছে, তাদের জীবনে নতুন এক প্রাণ আসছে, তখন থেকেই আরও বেশি যত্নবান হয়ে উঠেছে, আরও বেশি ভালোবেসেছে অর্পণাকে। এই ভালোবাসা কি অস্বীকার করা যায়? অর্পণা ধীরে ধীরে সৌরভের হাত ধরে ফেলল। উষ্ণ আঙুলগুলো একে অপরের ভেতর জড়িয়ে গেল। তুমি আমার স্বামী, আমার প্রথম প্রেম, আমার ভালোবাসা। তুমি আমার প্রয়োজন নও, তুমি আমার প্রিয়জন। সৌরভ এবার সত্যিকার অর্থেই হাসল, একটা তৃপ্তির হাসি। হালাল সম্পর্কের সত্যিকারের ভালোবাসা কি দূরত্বে হারিয়ে যায়? না। বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় হয়, আরও গভীর হয়, আরও অটুট হয়। হয়তো নিপাও সৌরভের মতোই কষ্ট পাবে, শূন্যতায় ডুবে যাবে, রাতের পর রাত নির্ঘুম কাটাবে। বুকের ভেতরটা পোড়াবে অনুশোচনা, হারানোর বেদনায় তিলে তিলে ভেঙে পড়বে। সবার কথা শুনবে, চোখে চোখ মেলাতে পারবে না, কৃতকর্মের ফল ভোগ করবে। কিন্তু সময় শূন্যতা সহ্য করে না। কেউ না কেউ ঠিক এসে ভরাট করে দেয়। সমাপ্ত। গল্প ঘরের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।